আছে বলবো কি ডাটাবেস সিকিউরিটি, তাই না? একটা আমাদের থিওরি বাকি ছিল শুধু। দেখেন ডাটাবেস সিকিউরিটিটা ছোটখাটো একটা টার্ম মনে হচ্ছে, কিন্তু দেখেন ডাটাবেস যখন আমরা কাজ করব, ডাটাবেস সিকিউরিটি যখন কাজ করব, আমরা দেখা যায় ডাটাবেস অ্যাপ্লিকেশন যেটা আছে সফটওয়্যারটা, তারপর ডাটাবেসে যে আমরা কোডিং, আচ্ছা আমরা তো এখন কোড বোর্ড দেখি নেই, দেখছি ডাটাবেস কোডিং নেই, আমরা দেখছি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কাজ করছি, মাইক্রোসফট এক্সেল, তাই না? কাজ করছি ডাটাবেসে যে দেখবো মাইস্কেল যখন দেখাবো তখন দেখবো কোডিং করা লাগে, কিছু গ্রাফিক্যালও করা যায়, ঠিক আছে? বড় সড়ো যখন ডাটাবেসে করবেন তখন তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তেমন একটা ইউজ হয় না, কোডিং করা লাগে। তাহলে ডাটাবেসে আমরা প্রোগ্রামটা আছে ওইটা, তারপরে যে ডাটা আছে ভিতরে ডাটা, ঠিক আছে? ডাটাবেসের যে যে পিসিতে আমি ডাটাবেসটা রাখলাম ওই পিসিটা সব মিলাই হচ্ছে আপনার ডাটাবেস সিকিউরিটি। ঠিক আছে, বুঝছেন? ডাটাবেস সিকিউরিটি মানে শুধু আমি যে একটা ডাটাবেস করছি ওইটার সিকিউরিটি না, সব মিলাই হচ্ছে ডাটাবেস সিকিউরিটি। কারণ আমি একটা এই পিসিতে ডাটাবেস স্টোর করে রাখলাম, আমরা তো দেখছি কি স্ট্যান্ড অ্যালোন, মানে যেই পিসিতে কাজ করছি ওই পিসিতেই রাখছি সেভ করে, তাই না? যখন আপনি নেটওয়ার্ক সিস্টেমে কাজ করবেন, ওয়েব বেস ডাটাবেস বানাবেন, তখন তো আপনার আরেক জায়গা থেকে ডাটাবেস অ্যাক্সেস করবে, তাই না? এরকম সিকিউরিটি, ঠিক আছে কথাটা? আমরা বেসিক সিকিউরিটি বলতে আমরা পিসিকে যে পাসওয়ার্ড দিই এটাও কিন্তু সিকিউরিটি অন্তর্ভুক্ত, আমরা জানি না এটা, এগুলো তো জানি আমরা। এই জন্য তাহলে ডাটাবেস সিকিউরিটির সংজ্ঞায় আমরা বলছি কি দেখেন, ব্রড রেঞ্জ অফ ইনফরমেশন সিকিউরিটি কথা বলছি। মানে কি ডাটাবেস সিকিউরিটি রেঞ্জ খালি ডাটাবেসটা না, সব মিলাই, ঠিক আছে কথাটা? আচ্ছা, অবশ্যই আমরা ইনফরমেশন সিকিউরিটি বা কম্পিউটার সিকিউরিটিতে পড়ছি না, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, মনে আছে আপনাদের? সিআইএ ক্লাসে আলোচনা করছিলাম না? কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে কি তথ্যের গোপনীয়তা, ইনফরমেশনটা কনফিডেন্সিয়াল শব্দের অর্থ কি? গোপনীয়তা, তাই না? আমরা বলি না কনফিডেন্সিয়াল ডকুমেন্ট মানে কি? গোপনীয় ডকুমেন্ট। তাহলে আমি একটা জায়গা থেকে আরেক জায়গায় ডাটা রাখবো বা একটা জায়গায় স্টোর করে রাখবো বা একটা জায়গা থেকে আরেক জায়গায় ডাটা ট্রান্সফার করবো, সব জায়গায় ডাটা কনফিডেন্সিয়ালিটি মানে বুঝাই কি ডাটাটা যাতে গোপনীয় থাকে, অন্য কেউ যাতে দেখতে না পারে এটা, বা অন্য কেউ দেখলেও এটা যাতে বুঝতে না পারে এখানে কি লেখা আছে। কি বলছি বুঝছেন? ডাটা কনফিডেন্সিয়ালিটি কীভাবে দিব আমরা দেখবো একটু পরে আছে। এরপর হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে কি আমি যে একটা ইনফরমেশন পাঠাচ্ছি এটা কি, ধরেন আমি 1000 টাকা একটা চেক লিখলাম, এটা কি করলো 1000 টাকা 10,000 বানাই দিল, একটা শূন্য লাগাই, ঠিক না? ব্যাংক কি করে হাত অঙ্কেও লিখতে হবে আবার কথাও লিখতে হবে না, এটা দিয়ে ইন্টিগ্রিটি ক্লিয়ার করে, ঠিক না? আবার কেউ ঘষা মাজা থাকে বলে কি ওখানে সিগনেচার করতে একটা, তাই না? একইভাবে কম্পিউটারের মধ্যে ইন্টিগ্রিটি এনশিওর করার জন্য প্রসেস আছে। আমি একটা ডাটা পাঠাবো আপনার কাছে পৌঁছাবে, আপনি ডাটাটা আমি এই ডাটাটাই পাঠাইছি কিনা এটা ইন্টিগ্রিটি এনশিওর করার প্রসেস আছে, দেখবো আমরা তো বলছিলাম ক্লাসে, করছিলেন কিনা আমি জানি না। আপনাদের কিন্তু কম্পিউটার সিকিউরিটি থেকে কোশ্চেন আসবে অল্প, সিলেবাসে আছে তো, থিওরি আসবে অল্প, কোনটা কি একটু জানলেই হবে, লিখতে পারবেন, একদম বেসিক লেভেলে আসবে। আর অ্যাভেলেবিলিটি তো আপনাদের আলোচনা করছি না, মনে আছে এগুলা না ভুলে গেছেন? অ্যাভেলেবিলিটি আমি উদাহরণ দিয়ে বলছিলাম মনে রাখার জন্য। একটা জিনিস যে অ্যাভেলেবেল সার্ভিস দিচ্ছে এটা অ্যাভেলেবিলিটি ব্রেক করা, যেমন আমি বললাম কি ধরুন আপনাকে আমি ঠিক 10টা বাজে ফোন দেওয়ার কথা এহতেশাম ভাইকে, কি করলেন ঠিক 10টা বাজে আপনারা সবাই মিলে কি করলেন এহতেশাম ভাইয়ের ফোন দেওয়া শুরু করলেন, দেখা যায় আমি আর ফোন দেওয়া পাইলাম না, বা 9:55 থেকে এহতেশাম ভাইয়ের সবাই ফোন দেওয়া শুরু করলেন, আমি ঠিক 10টায় ফোন দেওয়ার কথা আমি আর পাইলাম না ফোন দিয়ে, ঠিক আছে? এটাই বলি কি অ্যাভেলেবিলিটি ব্রেক হওয়া, অ্যাভেলেবিলিটি এনশিওর না করা, ঠিক আছে? তাহলে আমি যে সার্ভিস দিব অ্যাভেলেবিলিটিটাও এনশিওর করা, তাহলে আপনার কি বলছে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এই তিনটাকে এনশিওর করা হচ্ছে কি ইনফরমেশন সিকিউরিটি। যেহেতু ডাটাবেস সিকিউরিটি আমরা বলছি কি ইনফরমেশন সিকিউরিটি আছে, সব সিকিউরিটি মিলাই, তারপর অথেন্টিকেশনও আছে, সব মিলাই হচ্ছে আপনার কি ডাটাবেস সিকিউরিটি। ক্লিয়ার? মনে থাকবে তো? এটা সিম্পল, কোনো কঠিন কিছু না। ইনফরমেশন সিকিউরিটি বলতে যা আমরা ডাটাবেস সিকিউরিটি একটা পার্ট মাত্র, ঠিক আছে কথাটা? ইনফরমেশন সিকিউরিটিতে আমরা অথেন্টিকেশন এগুলো নিয়ে এত বেশি করি না, আমরা জাস্ট এটা পড়ি, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, সিআইএ, এই তিনটা পড়ি। এখন ডাটাবেস সিকিউরিটি বলবো আরও অনেক কিছু আসবে, কমিউনিকেশন সিকিউরিটি আসবে, আরও কিছু জিনিস আসবে। ক্লিয়ার? মনে থাকবে আপনাদের? আর ব্রড রেঞ্জের কথা যে বললো, তাহলে ব্রড রেঞ্জের কি কি আছে, যে পটেনশিয়ালি ইনক্লুডিং ডাটা, ডাটাবেস অ্যাপ্লিকেশনটা, তারপরে স্টোর যে করতেছি স্টোর করতেছি কি ডাটাও স্টোর করতেছি, আবার কোডিংটাও, প্রোগ্রামের যে ইনস্ট্রাকশনগুলো আছে ওগুলো দুইটাই, ঠিক আছে? ডাটাবেস সিস্টেম, পুরো সিস্টেমটা, ডাটাবেস সার্ভারটাও, ঠিক আছে? কেউ যদি ডাটাবেস সার্ভারে আমরা দেখবো মাইস্কেলে যখন আমরা ডাটাবেস করবো, বা আমরা খেয়াল করে দেখেন আমি যদি আপনার ডাটাবেসে কোনোভাবে ঢুকতে পারি, আমি তো সব ইনফরমেশন দেখতে পারি না, এরকম ব্যাপারটা, তাহলে ডাটাবেস সার্ভারও কে আমার সিকিউরিটি দেওয়া লাগবে, নাহলে এখানে কেউ ঢুকলে সব ইনফরমেশন
জানতে হবে, তাই না? এরকম মানুষের মধ্যে শুনেন না যে ইয়াহুর এত পাসওয়ার্ড হ্যাক হয়েছে, লিঙ্কডিনের এত পাসওয়ার্ড হ্যাক হয়েছে, ঠিক আছে, এই সার্ভারে আমার ঢুকে, ঠিক আছে, এগুলো বহু টেকনিক আছে, অনেক জটিল জটিল টেকনিক আছে এগুলা সার্ভারে ঢুকা, পাসওয়ার্ড ইয়ে করে, ঠিক আছে, পাশ কাটায় পাসওয়ার্ডকে। আচ্ছা, এবং অ্যাসোসিয়েটেড নেটওয়ার্ক লিঙ্কসের কথা বলছি, তার মানে কি আমাদের কমিউনিকেশন হচ্ছে এক পিসি থেকে আরেক পিসি। আমি ধরেন একটা ব্যাংকে, আমি এটিএম বুথে যে আমি ইয়াটা ঢুকাচ্ছি, কি বলে, পুশ করতেছি এটিএম কার্ডটা, এখানেও তো আমার একটা কোড দেওয়া লাগতেছে না, ঠিক আছে, এই যে এই কোডটা বা আমার কি পরিমাণ ইনফরমেশন আছে, ব্যক্তিগত ইনফরমেশন, কয় টাকা জমা আছে, হাসির বিষয়, এগুলো তো কিন্তু এটিএম বুথ কিন্তু ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড, জানেন, ইন্টারনেটের সমস্যা হলে এটিএম বুথ অফ থাকে, ইন্টারনেট কানেক্টেড, তাহলে এই ইনফরমেশনটা কমিউনিকেশন হচ্ছে, ডাটা কমিউনিকেশনটা, ওইটাও ইনশিওর করা লাগবে যে ঠিক আছে এখান থেকে কেউ যাতে ইনফরমেশন কালেক্ট করতে না পারে। ক্লিয়ার এগুলো? এটা হচ্ছে আমাদের ডাটাবেস সিকিউরিটি। তাহলে আপনারা একটু দেখেন, ডাটাবেস সিকিউরিটি কনসার্ন দ্য ইউজ অফ এ ব্রড রেঞ্জ অফ ইনফরমেশন সিকিউরিটি। ইনফরমেশন সিকিউরিটির যত টপিকস আছে সবগুলোই মোটামুটি এখানে আসবে, হার্ডওয়্যার থেকে শুরু করে সফটওয়্যার, ডাটাবেস ইটসেলফ, সব ডাটাবেস সিকিউরিটির মধ্যে আসবে। ক্লিয়ার এটা? আর কি কি ডাটাবেস সিকিউরিটি রিস্ক আছে? শুরু রিস্ক হচ্ছে কি, আমি বললাম আনঅথরাইজড অ্যাক্টিভিটি। আনঅথরাইজড অ্যাক্টিভিটি বলতে কি বুঝছি? যার অ্যাক্সেস কন্ট্রোল নাই, সে ধরেন আমার এই পিসিতে, ঠিক আছে, শুধু ট্রেনারের পিসি, আমি এখানে কিছু ডাটাবেস রাখলাম, আপনাদের কিছু মার্কিং করলাম, মার্কস রাখলাম এখানে, তো দেখেন আপনারা এসে কি করলেন, অথেন্টিকেশন, আপনি পাসওয়ার্ডটা জানেন হয়তো, পাসওয়ার্ডটা ঢুকে পড়লেন, ঠিক আছে, এরকম ব্যাপারটা, ঠিক আছে। তাহলে আনঅথরাইজড অর আনইনটেন্ডেড, ইনটেন্ট মানে কি, আমি একটা কাজ করবো, ঠিক আছে, কিন্তু দেখা যায় একটা হচ্ছে ইনটেন্ডেড, মানে আমার ক্ষতির টার্গেট নিয়ে কাজ করলাম, ঠিক আছে, আর একটা হচ্ছে ক্ষতির, আবার আমি সামহাও, যেমন আমি যদি পাসওয়ার্ড না দিয়ে রাখি পিসিটাকে, বা আমি কি করলাম, জিমেইলে লগ ইন করে আমি বাইরে চলে গেলাম, বুঝতেছেন কথাটা, জিমেইলে লগ ইন করে বাইরে চলে গেলাম, তার মানে এটা কিন্তু আপনার ইচ্ছা নাই এখানে ঢুকার, কিন্তু দেখা যায় সুযোগ, ভালনারেবিলিটি থাকার কারণে সহজে আপনার এখানে তো আপনার বেশি কিছু না, এসে আপনি খালি ড্রাইভে গেলেই হইলো, তাই না, গুগল ড্রাইভে ঢুকলেই হইলো, সহজ, ঠিক আছে। এই জিনিসটাকে আমরা বলছি কি আনইনটেন্ডেড, আপনার তার ইচ্ছা নাই, কিন্তু আমার ফাঁক থাকার কারণে আপনি সহজে ঢুকেন, এটা ঠিক আছে। আর আনঅথরাইজড তো বুঝেন, যে অথরাইজ সে না ঢুকে অন্য কেউ ঢুকে, হচ্ছে কি ডাটাবেস সিকিউরিটি রিস্ক, ঠিক আছে। আচ্ছা, আবার এটা মিসইউজ বাই অথরাইজ ডাটাবেস ইউজারও হইতে পারে, যে অথরাইজ সেও কি করতে পারে, ধরেন আপনার ইন্টিগ্রিটি নষ্ট হয়ে এরকম কিছু একটা ইয়ে করলো, ডাটাবেসে ঢুকে ডাটাবেস যে কোনো কিছু চেঞ্জ করলো, এগুলো মানে সলিউশন যখন করবো আমরা আলোচনা করবো আরো, কি বলছি বুঝছেন, মিসইউজ বাই অথরাইজ ডাটাবেস ইউজার, ঠিক আছে। যেমন আপনি ব্যাংকে যদি চাকরি করেন, কথার কথা, একজনের অ্যাকাউন্টে 10,000 টাকা জমা আছে, আপনি 1 লাখ টাকা করে দিলেন, ব্যাপারটা এরকম, যদি এটা সম্ভব না, কিন্তু ঠিক আছে, কেন সম্ভব না আমরা দেখবো, ঠিক আছে। যেমন আমি এই পিসিতে যদি আপনাদের মার্কস রাখি, আপনার মার্কস ঢুকে কি করলেন, আস্তে করে একটা মার্কস চেঞ্জ করে দিলেন, ঠিক আছে, এটা হইতে পারে। আচ্ছা, তাহলে কি বলছি, মিসইউজ বাই অথরাইজড ডাটাবেস ইউজার, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর অথবা সিস্টেম ম্যানেজার, নেটওয়ার্ক সিস্টেম ম্যানেজার, কারণ সিস্টেম ম্যানেজার, নেটওয়ার্ক ম্যানেজার হচ্ছে সার্ভার মেনটেন করে, তাই না, ঠিক আছে। বা একটা স্কুলের রেজাল্টগুলো পাবলিশ হয়েছে, রেজাল্টগুলো কি করছে, সার্ভারে রাখলো, কি করলো, ডাটা সিস্টেম ম্যানেজার কি করলো, সার্ভার তো তার কাছে, ঠিক আছে, সার্ভারের ভিতরে কি করলো, রেজাল্ট চেঞ্জ করে দিল, ঠিক আছে, এটা কিন্তু সেই সিস্টেম ম্যানেজার তো অথরাইজড, তাই না। এই জন্যই বলছি মিসইউজ বাই অথরাইজড ডাটাবেস ইউজার অথবা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর অথবা কি নেটওয়ার্ক অথবা সিস্টেম ম্যানেজার দ্বারা হতে পারে, ঠিক আছে, অথবা সিস্টেম অ্যাডমিনও বলি আমরা, তাই না। আচ্ছা, আর হ্যাকার তো আছেই, এটা তো আর বলা কিনা, আরো কিছু আছে, যেমন ম্যালওয়্যার আমরা বলছি না, মেলিশিয়াস সফটওয়্যার, ঠিক আছে, ম্যালওয়্যার দিয়ে আপনি অ্যাটাক করতে পারেন, ঠিক আছে, ম্যালওয়্যার দিয়ে আপনি ধরেন অ্যাভেলেবিলিটিটা নষ্ট করে দিতে পারেন, যেদিন আপনার রেজাল্ট দেওয়ার কথা, একটা ধরেন একটা বোর্ডের রেজাল্ট দেওয়ার কথা বা একটা ওয়েবসাইটে, স্কুলের ওয়েবসাইটে রেজাল্ট দেওয়ার কথা, ঠিক আছে, আপনি কি করলেন, ম্যালওয়্যার দিয়ে প্রচুর পিং রিকোয়েস্ট পাঠাইলেন, দেখা যাবে অ্যাভেলেবিলিটি, ওদের যে ব্যান্ডউইথ আছে ইয়া করার সার্ভারে ওই ওয়েবসাইটের জন্য, এটা কি করলেন, 1 MBPS যদি সরি 10 MBPS ব্যান্ডউইথ আছে, অনেকগুলো করা যায়, কিন্তু বিভিন্ন জায়গা থেকে পিং রিকোয়েস্ট পাঠাইলেন, ঠিক আছে, পিং রিকোয়েস্ট পাঠালে কিন্তু রেসপন্স আসে একটা, অল্প একটু ব্যান্ডউইথ নষ্ট হয়, অনেক যদি পাঠান আপনার ব্যান্ডউইথটা নষ্ট হয়ে গেল, ব্যান্ডউইথটা ইউজ হয়ে গেল, ঠিক আছে, তখন আপনার যে রেজাল্ট দেখতে যাবে সে আর ওয়েবসাইটে ঢুকে পাবে না,
বুঝছেন কথা? আচ্ছা, তাহলে এখানে কি কি বলছি? ম্যালওয়্যার ইনফেকশনস, কজিং ইনসিডেন্টস সাচ এস আনঅথরাইজড অ্যাক্সেস, লিকেজ, ডিসক্লোজ পার্সোনাল প্রপার্টি ডাটা, এগুলো তো বুঝতেছেন। ডিসক্লোজ মানে কি? ডিসক্লোজ 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 মানে হচ্ছে ফাঁস হওয়া, ঠিক আছে? ডিসক্লোজ। লিকেজ মানে ফাঁস হওয়া বা ডাটা আউট হয়ে যাওয়া, ডিসক্লোজ মানে ফাঁস হয়ে যাওয়া, ঠিক আছে? আচ্ছা, এরপরে ডিলেশন অর ড্যামেজ টু দ্য ডাটা অর প্রোগ্রামস, ইন্টারাপশন অর ডিনাইল। তার মানে আপনি ম্যালওয়্যার দিয়ে চাইলে কি, কেউ যদি একটা স্ক্রিপ্ট বানায় ডাটাবেজে কোনোভাবে আছে, বিভিন্ন এসকিউএল ইনজেকশন, বিভিন্ন ধরনের অ্যাটাক আছে, ঠিক আছে, কি করা যায়। ওগুলো যদি করে আপনি কি করলেন, ডাটা কিছু কপি করে আরেক জায়গায় পাঠিয়ে দিতে পারেন, অথবা কিছু ডিলিট করে দিতে পারেন, ড্যামেজ করে দিতে পারেন। এই ধরনের কিছু রিস্ক আছে ডাটাবেজে। কি বলছি বুঝছেন? ডাটাবেজ যদি আমি একটা সফটওয়্যার বানাই, তাহলে এই ধরনের কিছু রিস্ক আছে। ক্লিয়ার? এগুলা আরও কিছু আছে, ওভারলোডস, পারফরমেন্স কনস্ট্রেন্টস অ্যান্ড ক্যাপাসিটি ইস্যুস। আচ্ছা, এটা হচ্ছে আপনার কিসের? এগুলো হচ্ছে হার্ডওয়্যার ক্ষেত্রে, সার্ভারের ক্ষেত্রে, ঠিক আছে? আমি যেখানে স্টোর করে রাখবো, আমি এমনভাবে কলাম ওভারলোড হয়ে গেল, ওভারলোড হয়ে দেখা যাবে ডাটা পুট করতেছি, ডাটা দেখা এখানে তো আমি তো ফর্মে দেখাচ্ছে যে পুট হচ্ছে, দেখা যাবে ওভারলোড হওয়ার কারণে ডাটা সার্ভারে জমা নাও হইতে পারে, ঠিক আছে? সমস্যা। আচ্ছা, তারপরে ফিজিক্যাল ড্যামেজ টু ডাটাবেস সার্ভার কজ বাই কম্পিউটার রুম ফাইলস, ফ্লাডস, ওভারহিটিং, এগুলো তো বুঝেন, লাইটনিং, অ্যাক্সিডেন্টাল লিকুইড স্পিল, স্ট্যাটিক ডিসচার্জ, এগুলো হচ্ছে আমরা হার্ডওয়্যার সিকিউরিটির কথা বলতেছি। হার্ডওয়্যার সিকিউরিটি তো বুঝেন, পানি ঢুকার কারণে, ওভারহিটিং এর কারণে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেল, সামথিং, ঠিক আছে? এগুলো আচ্ছা, এগুলোর জন্য আমরা কি করছি গত ক্লাসে? ডাটাবেসের ক্ষেত্রে আমি বলছিলাম ব্যাকআপ রাখার কথা। তারপরে আরো কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনার ডাটাবেজের মধ্যে যদি কোনো বাগ থাকে। বাগ মানে কি বলছি আপনাদের ক্লাসে? বাগ জানার কথা। বাগ মানে হচ্ছে ত্রুটি। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এগুলোকে বলি বাগ, বিইউজি, বাগ, ঠিক না? দেখাও স্যার মাঝে মাঝে, হ্যাঁ, প্রবলেম হলে স্ক্রিনে শো করে। শো কি আর সবকিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সব কি বলেন, শো করে মেসেজটা বাগ লেখাটা দেখায়। আচ্ছা, গুড, হ্যাঁ দেখায়। কিছু আপনার ইন্টারপ্রেটার ভিত্তিক ল্যাঙ্গুয়েজ আছে না, ওগুলাতে আমরা ডাটাবেস ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা এগুলো ইন্টারপ্রেটার ভিত্তিক ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? কম্পাইলার হইলে তো দেখা যায় প্রবলেম থাকলে রানই হয় না, একটা সুবিধা আছে। ইন্টারপ্রেটার ভিত্তিক ল্যাঙ্গুয়েজগুলোতে আপনার আর বেশিরভাগ ইউজই হয় ইন্টারপ্রেটার ভিত্তিক ল্যাঙ্গুয়েজ, মানুষ কিন্তু ব্যবহার করে বেশি এগুলো, ঠিক আছে? যেমন এখন জনপ্রিয় হচ্ছে যে পাইথন, জনপ্রিয় হচ্ছে প্রচুর, অনেক লোক এখন ইউজ করতেছে, পাইথন দিয়ে কাজ করতেছে। বিশেষ করে কম্পিউটার সায়েন্স না যারা, তারা পাইথন দিয়ে কাজ করতেছে, ঠিক আছে? যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম দিয়ে একটু ভালো কাজ করতে চায়, কম বুঝে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারা পাইথন দিয়ে। কিন্তু পাইথন হচ্ছে ইন্টারপ্রেটার ভিত্তিক ল্যাঙ্গুয়েজ, এই জন্যই তারা প্রচুর মানুষ ব্যবহার করতেছে। কোড করতেছে আমার সমস্যা করতেছে না। আর আপনি সিতে বা অন্য যেগুলো কম্পাইলার ভিত্তিক প্রোগ্রাম, বিশাল বড় লিনাক্সের মতো সিস্টেম, বিশাল বড় কোড লেখছেন, কিন্তু ছোট করে একটা ভুলের কারণেও রানই করে না, বুঝতেছেন কথা? বিশাল কোড লেখা, আউটপুট আসতেছে না বা রান করতেছে না, এটা একটা সাংঘাতিক ধৈর্যের ব্যাপার একটা, ঠিক না? আপনারা যারা কম্পিউটার সায়েন্স তারা বুঝছেন। সিতে তো সুবিধা আছে যে যদি রান না করে, যেই লাইনটাতে রান করতেছ না ওই লাইনটা দেখায়, দেয়, হ্যাঁ, এই জায়গাটায় ভুল হইতেছে। এখন পাইথন, হ্যাঁ এটা ঠিক, ম্যাথল্যাবের যেটা মানে ম্যাথল্যাবে যারা কোডিং করে এটা কিছুই দেখায় না, দেখায় না। এখানে হ্যাঁ, এই তো যেমন ম্যাথল্যাবের এটাও কিন্তু ইন্টারপ্রেটার ভিত্তিক। ইন্টারপ্রেটার ভিত্তিক যে পাইথন, ম্যাথল্যাব, এগুলো দিয়ে যদি আমি কোড করি, দেখা যাবে বাগ থেকে গেল, কিন্তু আমি যখন রিয়েল লাইফে কাজ করতে যাবো ডাইরেক্ট, ঠিক আছে, তখন দেখা যাবে কি হয়, রিয়েল লাইফে দেখা যায় আরে মানে সব কিছু টেস্টিং করা তো মানে আমি একজনের পক্ষে তো সম্ভব না। যদি ইন্ডাস্ট্রি তো আমার, তাইলে দেখা যাবে টেস্টিং এর জন্য আলাদা ইঞ্জিনিয়ারই থাকে, ওরা বসে বসে কাজই হচ্ছে টেস্টিং করা, ঠিক আছে? টেস্টিং করে বাজারে ছাড়া, তাহলে এরকম ছোটো ছোটো বাগ থেকে গেলে সমস্যা পড়ে, ঠিক আছে? যে ইউজার সে কিন্তু করতে পারে এটা। যেমন মাইক্রোসফট 10 এখনো কিন্তু বাজারে রিলিজ করছে, রিলিজ করছে বাজারে রিলিজ করছে, মানে ওরা অফিশিয়ালি রিলিজ করছে, অফিশিয়ালি রিলিজ করে না, অফিশিয়ালি করছে না, কারণ আপডেট তো চলে আসছে। হ্যাঁ, অফিশিয়ালি রিলিজ করছে, যাই হোক দীর্ঘদিন তো ওরা অফিশিয়ালি রিলিজ করে না, এবং সিস্টেম সব সফটওয়্যারই ফার্স্টে ডেমো ছাড়ে, লোকজন যখন বিভিন্ন সমস্যা করে তখন তারপর এগুলো সলভ করে বাজারে ছাড়ে, ঠিক না? এগুলো আমি জানি। তাহলে আমরা কি বলছি এখানে, এই যে এখানে ডিজাইন ফ্লস কি জিনিস আমরা আসবো, ডিজাইন ফ্লসটা কি জিনিস একটু পরে আসতেছি আমরা। তাহলে ডিজাইন ফ্লস আর প্রোগ্রামিং বাগ যদি থাকে ডাটাবেসের মধ্যে, তাহলে এটাও কি একটা রিস্ক, এটা একটা সিকিউরিটি রিস্কের মধ্যেই পড়ে। সিকিউরিটি রিস্কের মধ্যে পড়ে আপনার অবশ্যই শুনবেন না যে অমুক হ্যাকাররা অমুক জায়গায়
এই মানে প্রবলেম থাকার কারণে অ্যাক্সেস পাইছে তারা বা এই টাকা হ্যাক হয়েছে, শুনবেন এরকম মাঝে মধ্যে, ঠিক আছে? ক্লিয়ার এটা? আচ্ছা, ক্রিয়েটিং ভেরিয়াস ভালনারেবিলিটি, এগুলো তো বলছি আপনার কম্পিউটার সায়েন্সের কিছু ভাষা, ভালনারেবিলিটি বলছিলাম না ক্লাসে? ভালনারেবিলিটি মানে অরক্ষিত ব্যাপারগুলো। অরক্ষিত ব্যাপার আপনার প্রোগ্রামিং কোডের কারণে হইতে পারে আপনার, ঠিক আছে? এরপর ডাটা লস, করাপশন, পারফরমেন্স ডিগ্রেডেশন। আচ্ছা, এরপরে আরো আছে কি ডাটা করাপশন আছে, লস কজ বাই এন্টিটি, আচ্ছা ইনভ্যালিড ডাটা অর কমান্ড, ঠিক আছে? আমরা এক্সেল শিটে আপনাদের দেখাইছি না এটা, যে স্যালারি 10 থেকে 50,000-এর মধ্যে এভাবে রেঞ্জ করে দেওয়া, এর বেশি টাইপ করতে পারবেন না, মানে ইনভ্যালিড কোনো ডাটা পুট করতে পারবেন না। তাহলে কেউ যদি এখানে ইনভ্যালিড ডাটা পুট করে মানে ডাটাবেজে, এটাও কিন্তু একটা সিকিউরিটি রিস্ক। যে ইউজার, যে অথরাইজড ইউজার, উনি যদি ইনভ্যালিড কোনো ডাটা পুট করে বসে, তাহলে এটাও কি একটা কি, ঠিক আছে? এই জন্য আমরা কি করতে পারি, হয়তো আমরা 2বার চেক করার জন্য বলতে পারি, মানে ডাটাটা 2বার আমরা দেখি না, রিটাইপ করা পাসওয়ার্ড রিটাইপ করার অপশন আসে না, এরকম ডাটাটাকে আমরা 2 দফা টাইপ করা, এটা এগুলো হচ্ছে কিছু হচ্ছে আমরা কি করছি, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এগুলো ছাড়াও সিকিউরিটির অসংখ্য টপিকস আছে। সিকিউরিটি রিস্কও মানে অভাব নাই, আবার সিকিউরিটি রিস্কের সলিউশনও অনেক সময় দেখা যায় কমন সেন্স দিয়েও সলভ করা যায়। বুঝতেছেন কথাটা? কমন সেন্স দিয়েও অনেক সময় সিকিউরিটি রিস্ক এনশিওর করা যায়, ঠিক আছে? বুঝতেছেন কথা? এই কয়টা হচ্ছে কি বললাম, তাই না, সিকিউরিটি রিস্কগুলো, ঠিক আছে? আচ্ছা, সিকিউরিটি রিস্ক এক জিনিস, আরটা হচ্ছে থ্রেট। থ্রেট মানে হচ্ছে কিসের থ্রেট? কম্পিউটার সায়েন্সে আমরা তো ডাটাতে সিকিউরিটি করতেছি, সিকিউরিটি থ্রেট দুটো ভিন্ন। এমনি সিকিউরিটি আমি যেমন একটা সার্ভারকে তালাবদ্ধ করে রাখবো, এটা একটা সিকিউরিটির মধ্যে পড়ে, ঠিক আছে? আর এখানে থ্রেটগুলো আমরা কি বলছিলাম, অ্যাভেলেবিলিটি, ইন্টিগ্রিটি, কনফিডেন্সিয়ালিটি, মুখে বললাম না এগুলা, ঠিক আছে? যেমন একটা অ্যাভেলেবিলিটি লসের কথা বলছি, ডাটাবেজে সার্ভারে অ্যাক্সেস পাচ্ছে না, সার্ভার জ্যাম করে রাখা। হ্যাঁ সার্ভার জ্যাম করে রাখা, অ্যাক্সেস, যে অথরাইজড ইউজার সে অ্যাক্সেস পাইলো না, ঠিক আছে? আচ্ছা, ইন্টিগ্রিটি লস, সেটা কি বললাম, ডাটা আপনি পুট করলেন একটা, পরে কি করলো, আপনার ডাটাটা চেঞ্জ করে দিল, ইন্টিগ্রিটি, ঠিক আছে? এমনি বাংলা ইন্টিগ্রিটি আমরা কি জানি, সততা না? গুড। আর কনফিডেন্সিয়ালিটি কোনটা বললাম? গোপনীয়তা, ঠিক আছে? কথাটা ক্লিয়ার তো নাকি? এবার আসি আমরা কি বললাম, ইনফরমেশন সিকিউরিটি বললাম, ঠিক আছে, ডাটাবেজের অংশ। আমরা এই যে রিস্ক আর থ্রেটগুলো পড়লাম, আমরা আসলে থ্রেট রিস্কগুলো নিয়ে আমরা থ্রেটগুলো আলোচনা করবো, কি বলছি বুঝতেছেন? থ্রেটগুলো রিস্ক তো যেগুলো, যেমন রিস্ক আমরা ফিজিক্যাল ড্যামেজের কথাটা বলা আছে, এগুলোর জন্য আমরা ডাটাবেস ব্যাকআপ নিব, রিমোট ব্যাকআপ নিব প্রয়োজনে। তারপরে আপনার ওভারহিটিং এর জন্য আমরা এখানে সেন্সর মেসর লাগিয়ে রাখবো, বা কোনো আপনার লাইটনিং এর জন্য সিস্টেম আছে, ঠিক আছে? অ্যাক্সিডেন্সিয়াল লিকুইড স্পিল যাতে করে না হয়, যেমন এসি থেকে অনেক সময় পানি পড়ে, ভিতরে এসি থাকে, এটা যাতে না হয় ওইভাবে ব্যবস্থা নেওয়া। এসি জ্যাম হয়ে গেলেও কিন্তু পানি পড়ে, জানেন? ওইটা যাতে না হয় এগুলা, হ্যাঁ হ্যাঁ সামনে দিয়ে পানি পড়ে অনেক সময়, এটা যাতে না হয় অ্যাক্সিডেন্সিয়াল। তারপর আপনার এরকম বেসিক কিছু জিনিসপত্র, যে সার্ভার রুমের ভিতরে যে বেসিক কিছু ইয়া আছে, কি বলে, ডিজাইন করার সময় সার্ভার রুমের ভিতরে কিছু সিকিউরিটি, এগুলো হার্ডওয়্যার সিকিউরিটির জন্য, ঠিক আছে? তারপরে ডিজাইন ফ্ল, এটা তো আর যে কোড করতেছে ডাটাবেজ ইয়া, যে ওটা তারগুলোর জন্য তো আর আমার কিছু করে না, আমি যে সিস্টেম অ্যাডমিন হয়ে থাকি বা সিকিউরিটি অ্যাডমিন হয়ে থাকি, এটা তো আমার দেখার দায়িত্ব না, ঠিক আছে? এটা তাহলে আমরা যেটা আমাদের যেটা, আপনারা যদি ডাটাবেজ নিয়ে কিছু কাজ করেন, যেগুলো নিয়ে কাজ করা লাগবে, এগুলো আমরা দেখি একটু করে, হ্যাঁ? থ্রেড এটা, সেটা হচ্ছে কি, ফার্স্ট কথা অ্যাক্সেস কন্ট্রোল। বুঝি আমরা অ্যাক্সেস কন্ট্রোল কি জিনিস? বুঝলেন? প্রবেশাধিকার দেওয়া। যেমন আমরা অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস আছে না কিছু, ওই যে কার্ড দিয়ে পাঞ্চ করা, ওগুলো কি অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে? যেমন আপনার বায়োমেট্রিক দিয়ে অথেন্টিকেশনও করা যায়, অ্যাক্সেস কন্ট্রোলও করা যায়। অথেন্টিকেশন কি বুঝেন? যে আমি একটা ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে যে জিমেইলে ঢুকতেছি, আমি এই ইমেইলটার মালিক, ঠিক আছে? আমি হচ্ছে অথরাইজ, ঠিক আছে? অথেন্টিকেশন করা, অথেন্টিকেশন মানে পরিচয় যাচাই করা, এটা বাংলা হচ্ছে, সোজা বাংলা হচ্ছে পরিচয় যাচাই করা, কিছু না। আমরা যে অফিসে ঢুকি, ধরেন আমরা বায়োমেট্রিক অথেন্টিকেশন করি, এটা কিন্তু আমাকে কি দিয়ে রাখছে, অথরাইজেশনও দিয়ে রাখছে, যে এটা আমি ঢুকতে পারবো, দুইটাই দেয়, ঠিক আছে কথাটা? ধরেন আমি সার্ভার রুমে
অফিসেরই এমপ্লয়ি আমি, বাট আমি কি সার্ভার রুমে ঢোকার আমার পারমিশন নাই। আমি এখানে কি বলে বায়োমেট্রিক দিয়ে অথেন্টিকেশন করেও লাভ নেই। অথেন্টিকেশন হবে বাট আমার পারমিশন নেই। আমরা অ্যাক্সেস কন্ট্রোলটা কি করি, আমরা পারমিশন। যেমন আমরা উদাহরণ দিই, ব্যাংকে আপনারা গেলে দেখেন, দেখা যাবে অনেক সময় আপনারা যে টাকা অ্যাকাউন্টসে করতেছে, তাহলে যদি জিজ্ঞেস করেন আপনি যে আমার কত টাকা জমা আছে, বলতে চায় না, হয়তো তার অ্যাক্সেস নাও থাকতে পারে, থেকেও নাও বলতে পারে, আবার নাও থাকতে পারে। আবার যে ব্যাংক ডিভিশন মানে এটিএম কার্ড ডিভিশনে আছে, কার্ড ডিভিশন, তার কাছে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন যে আমার কয় টাকা বাকি আছে বা সামথিং, কয় টাকা আছে অ্যাকাউন্টে, বলতে পারে না, ঠিক না? কারণ তার অ্যাক্সেসটা হচ্ছে, তার কাজই হচ্ছে কার্ড অফ করা, অন করা, অ্যাক্টিভ করা, ডিঅ্যাক্টিভ করা, এইসব কাজ। এরকম হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। যেমন আমরা গুগল ড্রাইভে ডাটা শেয়ার করি না, ঠিক না? যে কটা ইমেল অ্যাড্রেস দিয়ে রাখি, ওনারাই কি করেন আপনারা অ্যাক্সেস করতে পারেন। নাইলে কি আসে দেখছেন কোনো সময়? কিছুদিন আগে আপনাদের ওই যে ক্লাসে, প্রথম ক্লাসে আমি জিজ্ঞেস করছিলাম ওই যে ইয়াটা কি জানি, আপনাদের ফেসবুকের এই আপনারা যে আপনাদের ইনফরমেশন যে টাইপ করে রাখছিলেন, মনে আছে? হ্যাঁ, মনে আছে নাকি? 3 নম্বর পেজ না আপনারা? দেখি এটা কার গুগল ড্রাইভের লিঙ্ক দিছি দেখি। আপনাদের একটা এরকম লিঙ্ক ছিল না? এটা না, আচ্ছা এটাও দেখাই। হ্যাঁ, তাহলে আমি কি বলতেছি, ইউ নিড পারমিশন। তার মানে এটা আগে মনে হয় আপনাদের হয়তো তখন করেছিল, এটা কি বলে সবার জন্য ওপেন ছিল, উন্মুক্ত ছিল। এটা এভরিওয়ান থাকার কারণে আপনারা লিখতে পারছেন, এডিটও করতে পারছেন, রিড রাইট পারমিশন সবার ছিল, করতে পারছেন। কিন্তু এরপর যখন পারমিশনটা উঠাই নিয়ে অনলি কয়েকজনকে করে দিছে, বোঝা যাচ্ছে হয়তো আমার অন্য ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকে দিতে পারে। কি বলছি বুঝছেন? যেমন এই ইমেল অ্যাড্রেস আন্ডারে এটা কি রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট করে বা ওখানে করে দেয়, হয়তো ইমেল যেতে পারে হয়তো, ঠিক আছে? বুঝতেছেন কথাটা? তার মানে আমরা কি করি, কোনো কিছু যেমন আমি এখানে একটা জিনিস দেখাই, এখানে আমরা এগুলো কি পারেন আপনারা করতে? এখানে হচ্ছে শেয়ারে, তাই না? যেমন এখানে আমি কি করছি, এই কয়েকজনকে শেয়ার দিয়ে রাখছি, তাহলে এই কয়েকজন ছাড়া কি হবে বলতো? এই কয়েকজন ছাড়া আমি যদি এই লিংকটাও দেই আপনাদের, বুঝতে পারবেন না। বুঝতেছেন? আমি যদি এলাহি ভাইকে এখানে অ্যাক্সেস কন্ট্রোল দিয়ে রাখি, অ্যাক্সেস দিয়ে রাখি, তাহলে কি করতে পারবে এলাহি ভাই? আমি দেখতে পারবে। এইগুলোই আর কিছু না, ঠিক আছে? এগুলো হচ্ছে কি অ্যাক্সেস কন্ট্রোলের, তাই না? আপনারা যেখানে যান, নেটওয়ার্কিং করেন, ডাটাবেস করেন, যেটাই করেন না কেন, অ্যাক্সেস কন্ট্রোলের কাজগুলো জানা লাগে, তাই না? অডিটিং কি বুঝেন? অডিটিং পরিদর্শন করা, কি পরিদর্শন? অডিটিং করা না, পরিদর্শন করা। এখানে পরিদর্শন করা না, অডিট করা মানে আমরা বুঝি কি চেক করা, চেক করা। এখন আমরা ডাটাবেজে অডিটিং বলতে কি বুঝবো, বলতে পারবেন? ডাটাবেজে অডিটিং, ডাটাবেজে হচ্ছে কি লগ ফাইল চেক করা, আর কিছু না। বুঝতেছেন? লগ ফাইলগুলো চেক করা, যে কে কোথায়। যেমন আপনার একটা কমপ্লেইন দিল একজন যে আমার অ্যাকাউন্টে এত টাকা, মানে 1 বছর ধরে আমি বা গত 3-4 মাস ধরে আমি টাকা উঠাইনি, বাট এখান থেকে আমার টাকা উঠাইছে কেউ, তখন আপনি কি করলেন? অথবা আমি বললাম যে অনলাইনে একটা কমপ্লেইন আসলো যে ঠিক আছে আমি গত 3 মাস ধরে আমি টাকা পয়সা কিছু উঠাইনি, হ্যাঁ, কিন্তু দেখা যায় কমপ্লেইন আসলো যে আমার গত 1 সপ্তাহের মধ্যে এখান থেকে টাকা উঠাইছে কেউ, তখন আমি কি করবো? আমরা অডিট করে দেখে না যে এই চেকটা কে জমা দিচ্ছে, চেকের পিছনে কার সিগনেচার কি আসলে, এটা উঠতে। একইভাবে ডাটাবেজের ক্ষেত্রে, আপনি ডাটাবেজের ক্ষেত্রে যদি দেখেন কোনো মানে কেউ যদি কমপ্লেইন করে, আপনার ফার্স্ট কাজ হবে কি লগ ফাইলটা চেক করা, এটা কোন আইপি থেকে কে করছে, এখান থেকে কি কে চেঞ্জ করছে, ঠিক আছে কথাটা? এটা তখন আমরা ধরেন অনেক সময় গুগল, ফেসবুক এরাও কি করে মাঝে মধ্যে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য দেয় না, এরা যেমন জিমেইল এই কাজটা করে এখন, তাই না? হঠাৎ করে নতুন একটা জায়গা থেকে সাইবার ক্যাফে যেখানে বসলে ফোন নাম্বার ভেরিফিকেশন চায়, তাই না? হ্যাঁ, আমারটাও চায়, আমরা অনেক এগুলো ইউজ করি যেহেতু চায়, কারণ এটা হচ্ছে ও চেক করে দেখে অন্য যেহেতু আইপি থেকে ঢুকতেছি করতেছি, এই জন্য চায়, ঠিক আছে কথাটা? হ্যাঁ, পাবলিক আইপিগুলো থাকে যেগুলো আমার কিন্তু অফিসে কিন্তু আইপি করে, সেক্ষেত্রে কিন্তু এই লক ফাইলগুলো অনেক জায়গা খেয়ে ফেলবে। আমরা কিন্তু সার্ভারে ঢুকে লক ফাইলগুলো ডিলিট করি, মেসেজ কিন্তু অনেক সময় অনেক 4GB 3GB পর্যন্ত খেয়ে ফেলবে, সেক্ষেত্রে ওগুলো আমাদের ডিলিট করে দিতে হবে। লক ফাইলের বিভিন্ন কাহিনী আছে, যেমন আপনি যদি সার্ভারে লক ফাইল জমা রাখেন, এগুলো আবার সিস্টেম করে দেওয়া যায় যে 1 মাসের পরে অটোমেটিক লক ফাইলগুলো ডিলিট করে দিবে, এই ধরনের কিছু সিস্টেম আছে। আর কথা বুঝতেছেন?
আমার ডাটাবেজ যদি কাজ করেন, সিকিউরিটি নিয়ে কাজ করেন আপনার, তাহলে ডাটাবেজ অডিটিং বলতে আমরা ঘুরে ফিরে লক ফাইল নিয়ে কাজ করা লাগবে, ঠিক আছে? এবার অথেন্টিকেশন তো বুঝছেন আপনারা, কমিউনিটি সিকিউরিটি আলোচনা করছি, ঠিক না? পরিচয় যাচাই করা, সেটা আমরা কি করি সাধারণত ইউজার নেম পাসওয়ার্ড দিয়েই করি না, ঠিক না? এরপরে বায়োমেট্রিক অথেন্টিকেশনও আছে, বুঝেন বায়োমেট্রিক অথেন্টিকেশন? যেমন আমাদের ফিঙ্গারপ্রিন্ট আছে, তারপরে এখন আবার চোখের রেটিনা, এটাও নাকি একটা মানুষের সাথে একটা মানুষের ইউনিক, মানে ম্যান টু ম্যান পুরো ভেরি করে, এটাও আপনার আসতেছে আসতে। যেমন আপনি স্মার্ট কার্ড নাকি ঢাকায় দিচ্ছেন, পাইছেন কেউ? নেই স্যার। হ্যাঁ, স্মার্ট কার্ডে নাকি রেটিনা থেকে ইনফরমেশন নিচ্ছে, রেটিনার ইনফরমেশন নিচ্ছে, হ্যাঁ সামহাও নিচ্ছে। এরপর আপনার স্যামসাং মনে হয় এরকম একটা রেটিনার আনার কথা, যেটা রেটিনার সিকিউরিটির জন্য। হ্যাঁ অথেন্টিকেশনের জন্য, ঠিক আছে কথাটা? বায়োমেট্রিক অথেন্টিকেশনের সমস্যা আছে, আবার পাসওয়ার্ডের অথেন্টিকেশনের সমস্যা আছে, আবার আপনারা কিছু প্যাটার্ন লক দেন না, ওইটা একটা অথেন্টিকেশন, বুঝছেন? এগুলো সব হচ্ছে অথেন্টিকেশন। আচ্ছা, এনক্রিপশন শুনছেন নাম? এনক্রিপশন বলছি না ক্লাসে, কম্পিউটার ডাটা কি তথ্য গুপ্তীকরণ বিদ্যা, এটা বলি ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি বাংলা হচ্ছে কি তথ্য গুপ্তীকরণ বিদ্যা, ঠিক আছে? এটা বাংলা। আর এনক্রিপশন মানে কি তথ্য গুপ্তি করা, মানে তথ্য লুকানো, ঠিক আছে? আর ডিক্রিপশন মানে কি তথ্য পুনরুদ্ধার করা। আচ্ছা, এগুলো আমরা ডিটেলস করব। তাহলে এনক্রিপশনটা আমরা কি জন্য করি? ডাটা কনফিডেন্সিয়াল রাখার জন্য। আমি যে আপনার কাছে ডাটা পাঠাবো, এটা কি করবো? প্যাচে বসায় পাঠাবো, আপনি আবার এটা উদ্ধার করে নেবেন। মাঝখানে কেউ যদি পড়ে ফেলে বুঝতে পারবে না কি পাঠাইছে। কি বলছি বুঝছেন? শুরুর দিকে, একদম শুরুর দিকে আপনারা যদি এনক্রিপশনের কোনো সময় পড়েন, কি বলে ডিটেলস পড়তে চান, একদম শুরুর দিকে কিছু শিফট বলে কি জানি কিভাবে, ধরেন আপনি এলাহি ভাই লিখবেন, এলাহি, হ্যাঁ, পাঠাবো ধরেন আমি 2 ঘর পরে পরে ABCD EF M B I J পাঠাইলাম। এটা আমি এলাহি ভাইকে আগেই বলে রাখলাম কি একটা ঘর শিফট করে আমি পাঠাইছি, ঠিক না? মাঝখান দিয়ে উনি দেখে বুঝবে না হিন্দি কি ইনফরমেশন আছে। কি বলছি বুঝছেন? এগুলো হচ্ছে প্রথম দিকের এরকম ক্রিপ্টোগ্রাফি এইভাবেই ছিল, ঠিক আছে কথাটা? এরপর আপনি এলআই ভাইকে তো বলেই দিলাম যে এক ঘর শিফট করে পাঠাইছি, তাই না? এটার নাম আছে, নামটা ভুলে না। এগুলা ক্রিপ্টোগ্রাফি বইয়ের প্রথম দিকে থাকে, এটা হিস্টোরিতে থাকে এগুলা, ঠিক আছে? আপনি কি করবেন? আবার এক ঘর আগে আগে করবেন। এফ এর আগে কি আছে? ই আছে না? এম এর আগে কি আছে? এল না? বি এর আগে এ, বুঝতেছেন? আই এর আগে জে, তারপরে জে এর আগে আই, এম এর আগে এল, বি এর আগে কি এ, আই এর আগে কি আছে? এইচ না? জে এর আগে আই, বুঝতেছেন কথাটা? অর্থাৎ এই ইটা ই এর পর একটা এল এর পরে এম, এর পরে বি, আই, এইচ এর পরে আই না? এক ঘর পরের পরে পাঠাইছি, আর উদ্ধার করার সময় আগেরটা করছি। এই যে আমি বললাম এক ঘর পরে পাঠাইছি, এই জিনিসটা বলি কি কি বলছি এটাকে? কি মানে কি? চাবি। এটাই কি বলছি আমরা? কি বলছি বুঝতেছেন? এটা হচ্ছে তথ্য গুপ্তীকরণ। আরো তথ্য গুপ্তীকরণের মজার কিছু কাহিনী আছে, বিভিন্নভাবে করা যায় এগুলা। এখন তো আপনার ম্যাথমেটিক্যাল দিয়ে করে, ম্যাথমেটিক্স দিয়ে করে, ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করে যেভাবে বলবো। এখনকার যে অ্যালগরিদমগুলা, এটা একটা অ্যালগরিদমের নাম আছে, ঠিক আছে? এখন আগে কিন্তু আপনাদের বেঁচে কে জানি সাইফার সিস্টেম পরীক্ষা দিছে ইয়াতে, হ্যাঁ মুশফিক ভাই। আগে কিন্তু যারা ম্যাথমেটিক্সে খুব ছিল, এক্সপার্ট ছিল, তাদের কি করতো? এরকম সাইফার, এই যে যেটা করলাম এনক্রিপশন করছি, এই প্রসেসটাকে এনক্রিপশন বলতেছি। আবার উদ্ধার করাটাকে বলছি ডিক্রিপশন, ঠিক আছে? আর পুরো প্রসেসটাকে বলছি ক্রিপ্টোগ্রাফি, আগেও পড়াইছি, বলছি আপনাদের। তাহলে এই যে এটা হচ্ছে মূল টেক্সটটা, তাই না? মেসেজটা, এটা হচ্ছে কি মেসেজটা হয় লিখে অথবা মিডিয়া যে কোনো মাধ্যম দিয়ে আমরা পাঠাবো, এটাকে বলি আমরা সাইফার। কি বলি? সাইফার, সাইফার অথবা সাইফার টেক্সট। কি বলছি বুঝছেন? আগে কি করতো? এই সাইফারগুলোকে নিয়ে মানুষ অ্যানালাইসিস করে ইনফরমেশন বের করে ফেলতো, বুঝছেন কথাটা? ইনফরমেশন বের করে ফেলতো। এরপরে আসছে ধরেন আমি কি করলাম, এক ঘর করে করলাম, প্রথমটা এক ঘর করলাম, দ্বিতীয়টা 2 ঘর করলাম, তৃতীয়টা 3 ঘর করে করলাম, এভাবে করা যায়। এখানে মানে এর ভিতরে একটা সিরিজ দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম করেও করছে, তারপরেও এইভাবে ধরে ফেলতো।
মডার্ন আপনার যে অ্যালগোরিদমগুলো আছে এগুলোকে আপনার কেউ ধরে কি ছাড়া এই যে কি এই যে এক ঘর বা কি আছে কিটা ছাড়া ডিক্রিপশন করা খুবই কঠিন বুঝছেন তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলছি এনক্রিপশন ডিক্রিপশন ক্রিপ্টোগ্রাফি ঠিক না এরকম আপনারা হিস্ট্রি ক্রিপ্টোগ্রাফি হিস্ট্রি পড়লে অনেক কিছু জানতে পারবেন যেমন একটা সিস্টেম ছিল কি মাথার মধ্যে আপনার লেখে এরকম মুভিতেও দেখা যায় তাই না মুভিতেও দেখা যায় মাঝে মধ্যে মাথার চুলগুলো ছেটে ইনফরমেশন লেখে তখন চুল বড় হইতো তারপরে পাঠাইতো এক জায়গা থেকে এক জায়গায় ইনফরমেশন পাস করার জন্য জানেন এগুলা এগুলো ক্রিপ্টোগ্রাফি ইতিহাস পড়লে বুঝবেন তাহলে আমরা কি বললাম এনক্রিপশন ক্লিয়ার এটা টপিকসটা এনক্রিপশন কথা এনক্রিপশন করব কি জন্য বললাম কনফিডেন্সিয়াল ডাটা একজনের কাছে যাতে না ছড়াই যায় এটা করার জন্য আমরা অনেক সময় কি করি খামের মধ্যে কি করি একটা খাম যদি পাঠাইতে চাই কি করি এটার মধ্যে সিগনেচার করে দেই না যেসব জায়গায় ইয়া আছে আঠা লাগানো বা ইয়া করা আছে সিগনেচার করে দেওয়া লাগে জানেন এগুলা এটা একটা কনফিডেন্সিয়ালিটির একটা সরি কি বলে কনফিডেন্সিয়ালিটির একটা উপায় এরপরে গেলাম কি এনক্রিপশন গেলাম এখন ইন্টিগ্রিটির ক্লাসে আলোচনা করছিলাম না একটু করে যে আমরা কি করি ডাটা এক জায়গা থেকে এক জায়গায় পাঠানোর জন্য কিছু ওয়ান ওয়ে অ্যালগরিদম আছে ওয়ান ওয়ে মানে হচ্ছে কি ওয়ান ওয়ে হ্যাশ অ্যালগরিদম বলি এগুলো আমরা আসলে হ্যাশিং করা মানে কি বলি একটা মেসেজ পাঠাবো মেসেজটা একটা সারাংশ পাঠাবো কি বুঝতেছেন মেসেজ একটা সারাংশ পাঠাবো ঠিক আছে কিন্তু এই সারাংশটা থেকে উল্টা মেসেজটা আর পাওয়া সম্ভব না কি বুঝতেছেন সারাংশটা থেকে উল্টা মেসেজ পাওয়া কোনো সম্ভব না বাট মেসেজটা থেকে সারাংশ করা যায় এখন যে রিসিভ করবে সেও কি করবে একটা সারাংশ তৈরি করে নিবে ওই সেম অ্যালগরিদম দিয়ে করে ম্যাচ করে দেখবে যেটা আমার কাছে আসছে সেটা আমি যেটা আপনি পাঠাইছি সেটা আপনি নিজেও করে দেখবেন দুইটা ম্যাচ করে যদি দেখেন ঠিক আছে এটা বলে আমরা কি ইন্টিগ্রিটি ঠিক আছে মানে আমি যা পাঠাইছি সেটাই ঠিক আছে বুঝছেন এগুলো আপনার মেসেজ ইয়ে করার কিছু ইয়ে আছে অ্যালগরিদম আছে যেমন এসএইচএ কি বুঝছেন এসএইচএ 256 এসএইচএ বিভিন্ন ধরনের অ্যালগরিদম আছে তারপরে আরো আছে এমডিএ শুনছেন না এমডিএ মানে কি জানেন মেসেজ এটা অন্য একটা চলে আসছে মেসেজ এই যে এমডিএ কি বুঝাচ্ছি মেসেজ ডাইজেস্ট অ্যালগরিদম এটাও একটা হ্যাশ অ্যালগরিদম হ্যাশিং করা মানে কি বললাম তাহলে সারাংশ পাঠায় সারাংশ করা একটা জিনিসকে তাই ধরুন আমি একটা লেখাকে সারাংশ করি দেখি তো পুরো লেখাটাকে আমি কি করব হ্যাশিং করব কোন অ্যালগরিদম দিয়ে করব বলেন সবগুলো হ্যাশিং করা অ্যালগরিদম বুঝছেন আমরা এখন সাধারণত ব্যবহার এটা এসএইচএ 256টা ব্যবহার করে ঠিক আছে কথাটা হ্যাশ দিই এই যে দেখেন পুরা ডাটার 256 হ্যাশিং চলে আসছে দেখছেন তাহলে আমি পুরো মেসেজটার সাথে হ্যাশ এটাও পাঠিয়ে দিব আপনি কি করবেন আপনি এইভাবে সেম করে ম্যাচ করে দেখবেন কি বুঝছেন পুরো কম্পিউটার সিকিউরিটি একটা চিত্র আছে ফিগারটা যদি দেখতেন তাহলে হয়তো বুঝতেন ওইটাকে আবার পুরো উজ্জ্বল করে দেওয়া স্যার হ্যাঁ ওটা এটা উল্টা যাইতে পারবেন না এই যে এটাকে বলছি আমরা কি সারাংশ বা হ্যাশ এই হ্যাশটা থেকে আপনি মেসেজে কোনোদিন যেতে পারবেন না কি বলছি বুঝছেন সিম্পল উদাহরণ দেই আপনাকে যদি আমি হ্যাশিং এভাবে করে পাঠাই ধরেন প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর করে করে একটা সাজেশন হ্যাশ করে পাঠাই আপনিও কি করলেন প্রতিটা অক্ষর যা মেসেজ আছে তার প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো নিয়ে একটা করলেন আপনি এখন আমি যদি এটা ধরেন এইটাই কথা খেয়াল করেন ওটিআইটি এই যে অন দা ইনসার্ট ট্যাবকে আমি কি করলাম এটা সারাংশ পাঠালাম কি ওটিআইটি এন্ড এটা থেকে আপনি ওইটা পারবেন কোনোদিন ইয়ে করতে বুঝতেছেন কথা এই জন্য এগুলোকে বলি ওয়ান ওয়ে অ্যালগরিদম মানে উল্টা করা যাবে না উল্টা করা গেলে তো আপনার পাঠিয়ে লাভ হইলো কি সারাংশ থেকে যদি ইনফরমেশনই পেয়ে যায় অর্থাৎ এটা বলতেছি এই জন্য সারাংশ থেকে কেউ যদি সারাংশটা পায়ও যাকে পাঠাচ্ছি সে ছাড়া অন্য কেউ যদি থার্ড পার্সন কেউ যদি পায়ও
জীবনে এই ডাটাটা এখান থেকে মেইন ইনফরমেশনটা পাবে না, এই জন্যই বললাম কথাটা। ক্লিয়ার এটা? হ্যাঁ। এরপরে আপনাদের মেইন আরেকটা কাজ হচ্ছে কি ব্যাকআপ রাখা, ডাটা ব্যাকআপ রাখা। ডাটা ব্যাকআপ রাখার জন্য কি জন্য বলছি, কারণ আপনার হার্ডওয়্যার ফেলিউরের জন্যই ডাটা ব্যাকআপটা রাখি আমরা, তাই না? এগুলো আপনারা জানেন, তাই না? আমরা নর্মাল কাজও করি, যে প্যান ড্রাইভেও ডাটা রাখি, আবার দেখা যায় আমরা আগে কি করতাম, আমরা সিডিতে বার্ন করে রাখতাম ডাটা, সফটওয়্যার মধ্যে দরকারি সফটওয়্যার সব সিডিতে রাখতাম, দরকারি বই টই যা আছে, ঠিক আছে? আর এখন তারপরে আমরা ইমেইলের মধ্যে ড্রাফটও সেভ করে রাখতাম, তাই না? আর এখন আমরা কি করি, ড্রাইভ আছে, ড্রাইভে সেভ করে রাখি। আশা করি আপনাদের সবার ড্রাইভে রাখতেছেন ডাটাগুলো। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন সিকিউরিটি। আমরা সাধারণত অ্যাপ্লিকেশন সিকিউরিটি করি হচ্ছে কিভাবে, ফায়ারওয়াল অন রেখে করি, ফায়ারওয়াল অন রেখে না, সরি, অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো ইউজ করে, এগুলো দিয়ে আমরা অ্যাপ্লিকেশন সিকিউরিটি দিই, ঠিক না? এখানে আপনাদের কিছু কথা আছে, মেসেজ যেমন বলছি অ্যাক্সেস কন্ট্রোলের কথা বলছি, তাই না? এটা পড়লে আপনারা বুঝবেন, এখানে লেখা আছে অ্যাক্সেস কন্ট্রোল ইনপুট সিকিউরিটি মেকানিজম ইন এ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম টু প্রোটেক্ট এগেইনস্ট আনঅথরাইজড অ্যাক্সেস, ঠিক আছে? অ্যাক্সেস কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল। এখানে দেখেন ফ্লো কন্ট্রোল, একটু আগে বলছি না, ফ্লো কন্ট্রোল পরে পড়াবো। দেখেন ফ্লো কন্ট্রোল ডিস্ট্রিবিউটেড সিস্টেমে কি থাকে, এক সাইট থেকে আরেক সাইট, সাইট বলছি কেন বুঝতেছো, যেহেতু ডাটাবেজে আমরা ওয়েবসাইট বা আমরা একটা সাইটেই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সাইটেই কিন্তু আমরা ব্রাউজ করি, ঠিক না? এই জন্যই আমরা বলছি কি সাইট, তাহলে এক সাইট থেকে আরেক সাইটে কি আছে, ডাটা ফ্লো, ডাটা এক সাইট থেকে আরেক সাইটে আসা যাওয়া করতেছে, সেই জন্য আমরা কি বলছি, এই ফ্লোটাও কি কন্ট্রোল রাখা, ঠিক আছে কথাটা? এক হচ্ছে আমি নিজে যতটুকু, যেমন আপনারা খেয়াল করে দেখেন, এই যেমন একটা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে না, যেমন এলআই ভাইয়ের স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, ঠিক আছে? স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, এখানে যদি আপনি অ্যাক্সেস কন্ট্রোল দিয়ে দেন, যে টিচার সে কি করবে, শুধু তার মার্কস আপলোড করতে পারবে, টাইপ করে ডাটাবেজ জমা রাখতে পারবে, সে অ্যাকাউন্টসে হাত দিতে পারবে না। যে অ্যাকাউন্ট সে মার্কসে হয়তো দেখতে পারবে বড় জোর, বাট রিড রাইট দুইটা তো অপশন আমরা জানি, রিড রাইট হয়তো হয়, রিড রাইট দুইটাই অফ করে দিতে পারি, অথবা শুধু রিড দিলাম বাট রাইট অপশনটা থাকলো না। এগুলো হচ্ছে কি অ্যাক্সেস কন্ট্রোল, উদাহরণ দিয়ে মনে রাখেন। ফ্লো কন্ট্রোল হচ্ছে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যে ইনফরমেশন যাবে, ঠিক আছে, ভুল জায়গায় যাতে পোস্ট না হয়ে যায়, এই জিনিসগুলো হচ্ছে কি আপনার এই যেখানে লেখা আছে যে আনঅথরাইজ এজেন্ট বা আনঅথরাইজ কোথাও যাতে পেস্ট না হয়, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা কি করছি, ডাটা এনক্রিপশন করা। অফকোর্স ডাটা এনক্রিপশনটা শুধু তাই না, আমরা যদি বললাম না যে সিস্টেম অ্যাডমিনের দ্বারাও কিন্তু ডাটা মিসইউজ হতে পারে, ডাটা ডিসক্লোজ হতে পারে, তাই না? যে সিস্টেম অ্যাডমিন, ঠিক আছে, ওইটা করার জন্য ডাটা এনক্রিপশন ছাড়া কোনো উপায় নেই। আমি যদি ডাটা এনক্রিপশন করে আমি যদি সার্ভারে রাখি, তাহলে ওইটা সিস্টেম অ্যাডমিনের বা পয়সা অন করতে পারবে না, ঠিক আছে কথাটা? ক্রিপ্টোগ্রাফি কথা তো বললাম, তাই না? ক্রিপ্টোগ্রাফি কথাটা এখানে ডিটেইলস লেখা আছে, ঠিক আছে? ক্রিপ্টোগ্রাফি ইজ দ্য সায়েন্স অফ এনকোডিং ইনফরমেশন বিফোর সেন্ডিং ভায়া আনরিলায়েবল কমিউনিকেশন, ঠিক আছে কথাটা? সো দ্যাট অনলি অ্যান অথরাইজড ইউজার রিসিভার ক্যান ডিকোড অ্যান্ড ইউজ ইট। এটাই আমি যদি, যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে পাসওয়ার্ড দিয়ে ইয়ে করছি না, মনে আছে? ভিতরে কি লেখা থাকে, এনক্রিপশন না? দেখছেন, খেয়াল আছে? প্রোটেক্ট ডকুমেন্টে কি লেখা আছে, এনক্রিপশন উইথ পাসওয়ার্ড। তার মানে কি পুরা ফাইলটাকে সে পাসওয়ার্ড হচ্ছে কি চাবি, ওইটাকে দিয়ে এনক্রিপশন করে নিচ্ছে। আবার যে আরেকজন ধরেন এলআই ভাই এসে পাসওয়ার্ড চাপতেছে, তার মানে ওইটা কি না, ওইটা দিয়ে ডিক্রিপশন সম্ভব না, ঠিক আছে? এটা হচ্ছে এনক্রিপশন করার এরকম কিছু সফটওয়্যার ইউজ করছেন আপনারা? ফোল্ডার লক টক, মোবাইলে অ্যান্ড্রয়েডে অনেক করছি। ফোল্ডার লক কিছু সফটওয়্যার আছে, ফোল্ডার লক সফটওয়্যার আছে, ঠিক আছে? কিছু না, কিছু পোর্টেবল সফটওয়্যার আছে, এগুলো ভিতরে রেখে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন একটা, ওই পাসওয়ার্ড দিয়ে সে পুরো ফাইলটাকে এনক্রিপশন করে রাখবে। পরে আপনি ওই পাসওয়ার্ড ছাড়া অন্য কোনো কোনো নাম্বার দিয়ে আপনার ডিক্রিপশন করতে পারবেন না, ঠিক আছে কথাটা? ওখানেও এনক্রিপশন ডিক্রিপশনের কাহিনী। ক্লিয়ার এটা? অ্যাপলের যে আইফোন আছে, অ্যাপলের জিনিসপত্রগুলো, ওগুলোতে আপনার আমরা যদি যে পাসওয়ার্ডটা দিয়ে রাখি, পুরো ডাটাটা সব ইনফরমেশনগুলো কিন্তু এনক্রিপশন করে রাখে ইয়ার মধ্যে। রিসেন্টলি এরকম আপনারা পড়ছেন না যে কার এফবিআই এই খবর পড়ছিলেন পত্রিকায়? পড়লে দেখবেন এখানে আপনার অ্যাপলে কার একটা এরকম একটা, আমি যেটা পরে ভিডিও প্রযোগ তারপর দেখাচ্ছি, বাংলাতেও আসছে। কার যেন কে তো কোনো ইয়া হবে,
খুন টুন করার বা সামথিং কিছু করার পরে তার কাছ থেকে সে আত্মহত্যাও করছিল হয়তো, তার ফোনটা পাওয়া গেছিল। ফোনটা দিয়ে পরে এটা মামলাও করছে যে অ্যাপল যাতে এটা ডিক্রিপশন করে দেয়, তার ভিতরে পার্সোনাল ইনফরমেশনগুলো যাতে জানা যায়, সে কার সাথে ফোনে কথা বলছে বা কিছু আছে কিনা। পরে আদালত থেকে মনে হয় তো পায়নি এটা, যে এটা হচ্ছে আপনার প্রাইভেসি কিছু ব্যাপার আছে, আমাদের প্রাইভেসি লিক হবে দেখে অ্যাপল এটা বলছে আমরা করতে পারবো না। পরে এফবিআই সামহাও এটা নিজেরাই কিন্তু ডিক্রিপশন করছে, বুঝছেন। তার মানে আপনার যে ফোনের মধ্যে যে ভিতরে আমরা পাসওয়ার্ড দিয়ে যদি করে রাখি, পুরাটা এটা খালি অথেন্টিকেশনের জন্যই ব্যবহার হচ্ছে না। পাসওয়ার্ড আমরা কিন্তু অথেন্টিকেশনের জন্য ব্যবহার করি, ইউজার নেম, পাসওয়ার্ড, লক টক যত ধরনের আছে, প্যাটার্ন লক যত কিছু আছে, বায়োমেট্রিক থেকে শুরু সবগুলো অথেন্টিকেশনের জন্য ব্যবহার হয়। বাট পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে চাইলে আমরা কি করতে পারি, মানে কিছু কিছু ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনি এনক্রিপশনও করে রাখতেছে এটা, ঠিক আছে। এই পাসওয়ার্ড আর ওই পাসওয়ার্ড হচ্ছে কি পার্থক্য একটাই, সেটা হচ্ছে এই পাসওয়ার্ডটা হচ্ছে এনক্রিপশন করার কি হিসাবে ব্যবহার করতেছে, এনক্রিপশন করার কি। আর এমনি আর আমরা ইমেইল টিমেইলে যে লগ ইন করি এখানে হচ্ছে অথেন্টিকেশনের জন্য। তাহলে এখানে আপনার কি লিখছে, দ্য কোডেড মেসেজ, এটাকে বলি সাইফার টেক্সট। আর অরিজিনাল মেসেজ থেকে যেটা এনক্রিপশন হয় এটাকে বলছি আমরা সাইফার বা সাইফার টেক্সট, ঠিক আছে। আচ্ছা, এনকোডিং বা এনক্রিপশন, সেটা হচ্ছে কি আমরা এই একটা টেক্সটকে আমরা কি দিয়ে আমরা কি করতেছি, লুকাচ্ছি, এনক্রিপশন প্রসেস। আচ্ছা, এই যে এন্টার প্রসেসটা দেখেন, বোঝা যাচ্ছে এটা প্লেন টেক্সট এনক্রিপশন প্রসেস, সেন্ড করলো সাইফার টেক্সটটা, সাইফার টেক্সটের ডিক্রিপশন দিচ্ছে। ক্লিয়ার? এটা দুই ধরনের এনক্রিপশন আছে, সিস্টেম আছে। একটা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক কি বুঝি আমরা? সিমেট্রিক মানে আয়নার সামনে আমরা দাঁড়িয়ে লিখি, আমরা কি দেখি না? সিমেট্রিক কি মানে বুঝাচ্ছি, মানে হচ্ছে হ্যাঁ যে এনক্রিপশন করবে, হ্যাঁ সিমেট্রিক অ্যান্টিভাইরাস না থুর। সিমেট্রিক, সিমেট্রিকের বাংলা কি? প্রতিসম। কি? প্রতিচ্ছবি বা প্রতিসম যেটা বলি আমরা। এখানে সিমেট্রিক এনক্রিপশন বলতে বুঝাচ্ছি যে একটা কি থাকবে যেটা দিয়ে যে এনক্রিপশনও করবে সেইটা দিয়ে আবার ডিক্রিপশনও করবে, এটাকে আমরা প্রাইভেট কিউ বলি, যেহেতু এটা একটা গোপনীয় কি। সিক্রেট কিউ বলতে পারি, কিটাকে আমরা সিক্রেট কি বলতে পারি, প্রাইভেট কি এটাও বলতে পারি, ঠিক আছে কথাটা এটা। তাহলে এখানে লিখছি যে এনক্রিপশন ডিক্রিপশন ইজ ডান ইউজিং সেম সিক্রেট কি, ঠিক আছে। এখানে কিছু প্রবলেম আছে, বুঝতেছেন কথা, কিছু প্রবলেম আছে। এই প্রবলেমটা কি, আমি যখন কমিউনিকেশন করব এই সিমেট্রিক এনক্রিপশন দিয়ে, সমস্যা হচ্ছে এই যে কিটা, গোপনীয় কিটা শেয়ার করাটা প্রবলেম, ঠিক আছে। এটা খুব কুইক শেয়ার করতে হয়, কিছু এগুলো কিছু কাহিনী আছে, ঠিক আছে। কিটা কিভাবে শেয়ার করতে হয়, কিছু অ্যালগরিদম বলবো না, প্রসেস আছে বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনারা একটু দেখলে বুঝবেন যে এখানে কি। এরপর আরেকটা কি আছে, যেমন এখানে লিখছি এখানে যে এই যে however the greatest problem of conventional cryptography is sharing the secret key between communication parties। দুই পার্টির মধ্যে আপনার কিটাকে শেয়ার করাটাই সমস্যা, ঠিক আছে। আচ্ছা, ইভসড্রপিং টপিং গুলো ক্লাসে এর আগে কম্পিউটার সিকিউরিটি আলোচনা করছিলাম না, ইভসড্রপিং কি জিনিস, হয়তো কম্পিউটার সিকিউরিটির ক্লাসে নিছিলাম, মনে আছে আপনাদের? ইভসড্রপ হচ্ছে আড়ি পাতা, বুঝছিলাম, ভুলে গেছেন? ইভসড্রপ একটা ইংরেজি শব্দ, এটা কম্পিউটার সিকিউরিটিতে এইসব জিনিস পাবেন ফিচার যদি পড়তে চান। আচ্ছা আচ্ছা, তারপর আপনার এই সিমেট্রিক এনক্রিপশনের একটা ভালো অ্যালগরিদম হচ্ছে AES, অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আরেকটা হচ্ছে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি, যেটা হচ্ছে আমরা ইমেইল থেকে শুরু করে সব জায়গায় এটাই ব্যবহার করি, ঠিক আছে কথাটা। সেটা হচ্ছে কি, পাবলিক কি এনক্রিপশনে থাকে হচ্ছে দুইটা কি, একটা পাবলিক কি, একটা প্রাইভেট কি, ঠিক আছে কথাটা। এটা মানে এখানে যে লেখা আছে দুইটা প্রাইভেট, এবং এখানে ম্যাথমেটিক্সের কাহিনী। এখানে যে জেনারেট করবে, কি জেনারেট করবে, ঠিক আছে, কি জেনারেটর সার্ভার থাকে, কি জেনারেটরের কম্পিউটার থাকে, যে জেনারেট করবে তার কাজ হচ্ছে দুই পার্টির জন্য দুইটা কি তৈরি করা, ঠিক আছে। তার কাজই হচ্ছে এটা। আপনি যে জেনারেট করবে, একজনের জেনারেট দিয়ে আপনি পাবলিক কি করছেন, আরেকজনের জেনারেট করা প্রাইভেট কি কাজ হবে না, ঠিক আছে। এটা ম্যাথমেটিক্যাল ফাংশন পুরো এখানে, ঠিক আছে। আচ্ছা, টোটাল কাহিনীটা হয় কি, ধরুন আমি এলাহি ভাইকে একটা মেইল পাঠাবো, ইমেইল পাঠাবো, ঠিক আছে। যে সার্ভিসটা দিবে, কি জেনারেশনের সার্ভিসটা দিবে, তার কাজ হচ্ছে কি আপনার পাবলিক কি থাকবে সবার জানা, বুঝতেছেন।
পাবলিক কি প্রাইভেট কি দুইজনের জন্য তৈরি করে নিল। আসলে এটা পাবলিক কি প্রাইভেট কি তৈরি করে না, দুইজনের জন্য দুই জোড়া তৈরি করে। আসলে কিন্তু রিয়েল ইয়াতে তৈরি করে কিন্তু দুইজনের জন্য দুইটা, অর্থাৎ আমার জন্য একটা পাবলিক কি প্রাইভেট কি, আপনার জন্য পাবলিক কি প্রাইভেট কি। যখন আমি একটা ডাটা পাঠাবো কি করবে, আমার একটা ইমেল পাঠাবো, ইমেলটা আপনার পাবলিক কি সবাই জানে, সেই পাবলিক কিটা দিয়ে এনক্রিপশন করবে, এইসব করে পাঠাবে। মাঝখান দিয়ে কেউ পড়লেও লাভ নাই, কারণ এখানে হচ্ছে সিস্টেমটা হচ্ছে কি এমনভাবে এনক্রিপশন করবে যেটা প্রাইভেট কি ছাড়া খোলা যাবে না। ইভেন আমি নিজেও খুলতে পারবো না, আমি পাঠাইছি ইমেলের বডিতে ইমেল লিখলে কি ওইটা কি এনক্রিপশন করা যায় না? এটা সার্ভিস তো আপনি দিচ্ছেন, এটা গুগল কাজটা করতেছে, হ্যাঁ। ঠিক আছে কথাটা ক্লিয়ার আমার কথাটা। আমি আপনাকে করতেছি আপনার পাবলিক কি দিয়ে, পাবলিক কিটা সবার জানা, কিন্তু এই পাবলিক কি দিয়ে যে আমি এনক্রিপশন করে দিচ্ছি, এই পাবলিক কি দিয়ে আর খোলা যাবে না, আপনার প্রাইভেট কি দিয়ে আপনার খোলা লাগবে, ঠিক আছে। এই জন্য আপনার সময় ইমেইল ভুল ইমেল অ্যাড্রেসে ইমেল করলে দেখা যায় একটা উল্টাপাল্টা টেক্সট লেখা আসে না, দেখছেন কোনো সময়, তার মানে একবার এনক্রিপশন করে ফেলছে, এটা আর ডিক্রিপশন করা সম্ভব না প্রাইভেট প্রাইভেট কি ছাড়া। আপনার এক্সপিরিয়েন্স হয়েছে এরকম কোনো সময়? ডেলিভারি ফেলিউরের ইমেল দেখছেন কোনো সময়? ওই কারণেই হয়, ঠিক আছে কথাটা। এখানে কিন্তু আপনার কিছু RSA অ্যালগরিদম আছে, ডিফি হেলম্যান অ্যালগরিদম আছে, এবং এটা হচ্ছে সবচেয়ে অনেক আগের ডিফি হেলম্যান না হেলম্যান জানি, ঠিক আছে। এটা যদি অনলাইনে হিস্ট্রি করেন, ঠিক আছে, এবং ক্রিপ্টোগ্রাফির চিন্তা ভাবনা এরাই বিপ্লব আনছে। এই যে ডিফি হেলম্যান, এরা একটা পেপার করছিল, অ্যালগরিদম দিছিল, ওই অ্যালগরিদমটার কারণে আপনার ক্রিপ্টোগ্রাফির মধ্যে একটা পরিবর্তন হয়েছে, ঠিক আছে কথাটা। তাহলে ক্রিপ্টোগ্রাফি এক ফাঁকে বলে দিলাম এই জন্য আপনার কাজে লাগতে পারে, কখন কোথায় কাজে লাগবে বলতে পারবেন না, কারণ কোথায় চাকরি বাকরি করেন আপনারা, ঠিক আছে ক্রিপ্টোগ্রাফি। আর আপনারা যদি এখন ডাইরেক্ট সার্ভার নিয়ে কাজ করেন, নেটওয়ার্ক সিস্টেম নিয়ে কাজ করেন বা এখন, তখন আপনার এইসব অ্যালগরিদম নিজেরই কাজ করা লাগবে, কি বুঝছেন, নিজেরই কোডিং করতে হবে, নিজেরই কাজ করা লাগবে। আচ্ছা, এখনকার জবগুলো স্যার অলরাউন্ডার চাই সব কিছু জানা লাগে। আপনি জানা না থাকলে আপনার, যেন আপনার কম্পিউটার সিকিউরিটি টপিকসগুলো একটু পড়তে বলতে মানে ভুলে গেছেন হয়তো, পড়ে নিয়ে, কারণ এগুলো আপনার যখন অনলাইনে বিভিন্ন, আপনার বাংলা তো সব জায়গায় পাবেন না, বাংলা সব জায়গায় পাবেন না, ধরুন আপনি একটা লিখে সার্চ দিবেন, ইংলিশ টিউটোরিয়াল আসবে, পরে তো বুঝতে হবে, এই জন্য আপনার কিছু টপিকস ধরাই দেওয়া, যাতে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন। RSA 3 জনের নাম আছে, নামগুলা মুখস্থ নেই, আপনারা দেখলে পাবেন, ঠিক আছে। এরপর আমরা চলে যাই ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ, অর্থাৎ ডাটাবেজ যদি আপনার সার্ভার এবং ইয়ারা ইউজার বিভিন্ন জায়গায় হয়, যেমন ব্যাংকের ডাটাবেজ, ডিস্ট্রিবিউটেড ডাটাবেজ না, সার্ভার আছে, ব্যাকআপ আছে, কত কাহিনী এদের, ঠিক না, আবার ইউজার আছে পুরো বাংলাদেশের ছড়াই ছিটাই। ডিস্ট্রিবিউটেড ডাটাবেজের ক্ষেত্রে যখন আপনি কাজ করবেন, তখন কিছু এই যে লেখাই আছে দেখেন, আপনার এডিশনাল কিছু সিকিউরিটি মেজার আছে, অর্থাৎ কিছু এডিশনাল কিছু সিকিউরিটির জন্য, সিকিউর করার জন্য কিছু এডিশনাল কাজ করা লাগবে, ঠিক আছে কথাটা। কেন? এই যে মেনি ইউজার ডিস্ট্রিবিউটেড কারণ একজনের হাতে দুইটা কন্ট্রোল নাই, তাই না। দুই ধরনের এখানে বলছি আমরা, প্যাসিভ আর একটা অ্যাক্টিভ। কি বলছি বুঝছেন? প্যাসিভ ইভসড্রপার মানে প্যাসিভ অ্যাটাকার, যে অ্যাটাক প্যাসিভ অ্যাটাকার বলবো আমরা, বা প্যাসিভ ইভসড্রপমান তো বললাম, তাই না। তার কাজ হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন নেওয়া, আর কিছু না, ঠিক আছে। যেমন গুগল যে কাজটা করে, ইমেল অ্যাড্রেস নেওয়া, পার্সোনাল কোথায় থাকেন কি আসবে, ফেসবুকে এই কাজটা করে, তাই না। ফেসবুক কিন্তু আপনার ইউজার আপনি কোথায় আছেন, বাংলাদেশে কোন জায়গায় আছেন, ওই রিলেটেড কিন্তু বিজ্ঞাপন দেয়, তাই না। আপনি কি নিয়ে সার্চ দিচ্ছেন, কি আসবে, সেগুলো ট্র্যাক করে। এর কাজ কিন্তু আপনার ক্ষতি করা না, ঠিক আছে কথাটা। ওদের ব্যবসায়িক ভাবে লাভবান। হ্যাঁ, ওদের বিজ্ঞাপন, এই জন্যই তো লোক এখন অনেকে বিজ্ঞাপন, ফেসবুক মার্কেটিং নিয়ে অনেকে কাজ করতেছে, যারা স্টুডেন্ট ফেসবুক মার্কেটিং নিয়ে ভালোই কাজ করতেছে, অনেক কিছু করা যায়। চাইলে এমনও করা যায় যে সাভার স্থানীয় ওইখানকারই বিজ্ঞাপন শো করবে, এরকমও করা যায় ফেসবুকে, ওইভাবে বিজ্ঞাপন নিয়ে করা যায়। আর অ্যাক্টিভ অ্যাটাকারের কাজ হচ্ছে ক্ষতি করা, ঠিক আছে কথাটা। যেমন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পয়সা ইয়া করছে, তার কাজ হচ্ছে খালি ইনফরমেশন জানে নাই, তারা কি করছে নিজের ব্যাংক অ্যাকাউন্টেও কি করছে বিভিন্ন সিকিউরিটি ফাঁকফোকর পাইছে। এটা ইন্টেনশনাল হোক আনইন্টেনশনাল হোক, এটা তো আর আমরা জানি না, বলতে পারবো না, বা এটা হচ্ছে ক্ষতি করা, ক্ষতির উদ্দেশ্যে করা, ঠিক আছে। আমি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলাম, কি করলাম, উল্টাপাল্টা কারোর মেসেজ দিলাম বা
দুষ্টামি করে হোক বা ইচ্ছা যেভাবে যে কারণেই হোক, এটা হচ্ছে আপনার কি অ্যাক্টিভ অ্যাটাকার যদি হয়ে থাকে এই কাজটা করে। বেসিক হচ্ছে ক্ষতি করবে ইনফরমেশন জানা খালি হ্যাক করতেছে। এই যে বাংলাদেশ ব্যাংকের টাকাটা ওই যে ইয়েতে চলে গেল, ফিলিপাইনে চলে গেল। আমার কথা হচ্ছে যে সে শুধুমাত্র আমার অ্যাকাউন্টের টাকাটা ওইখান থেকে ওই ডেটাবেস থেকে এই ডেটাবেসে দিয়ে দিচ্ছে। টাকাটা তো আমার দেশে আছে। কইটা না, টাকা দেশে নেই। টাকা আমার দেশে নাই তো, ডলার কি আমার দেশে আছে নাকি? ডলার আমার দেশে নাই তো, রিজার্ভের ডলার সুইস ব্যাংকে থাকে। না, সুইস ব্যাংকে না, ওটা নিউ ইয়র্ক ফেডারেল ব্যাংক। ওদের কাজই ফেডারেল ব্যাংকের কাজই হচ্ছে এই যে এই ইয়াগুলা কি বলে রিজার্ভের টাকাগুলো রাখে, ওদের কাজই এই সার্ভিস দেওয়া। ফেডারেল রিজার্ভ ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক নাকি না ইউএস US আমেরিকা, ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ আমেরিকা আর নিউ ইয়র্ক কি জানি ভুলে গেছি। কাজই হচ্ছে এটা আছে সব জায়গায়, যত বড় সিস্টেম হোক না কেন ফাঁক ফোকর থাকে। আপনার নাসাও দেখা যায় কিছু হিস্টোরি আছে, ছোট বড় প্রোগ্রাম ত্রুটির কারণে দেখা যায় একটা স্পেস শিপ লঞ্চ করছে, দেখা যায় এটা আপনার অর্ধেক করতে এসে। উঠতে নষ্ট হয়ে গেছে, ছোট বড় ত্রুটি কারণে থাকে ত্রুটি সব জায়গায়। তারপরে স্যামসাং এত ট্রাস্টেড আমরা কোম্পানি, কিন্তু স্যামসাং আজকের পত্রিকায় দেখলাম ওয়াশিং মেশিন গুলা ইউএস থেকে বাজার থেকে সরাই দিচ্ছে। তারপর আপনার ফোনেও সমস্যা হলো, নোট 7 নাকি জানি এরা কি বলে মানে ওদের যে সমস্যাগুলি হচ্ছে, যেমন একটা ফোন ব্লাস্ট হয়ে যাচ্ছে। ফোন ব্লাস্ট যেটা হইতেছে, আমার মতে স্যামসাং কোম্পানিকে টোটালি ডিরেক্টলি ধরা উচিত যে ওরা আসলেই কোনো মানে টেরোরিজমের সাথে জড়িত কিনা। কারণ ফোন ব্লাস্ট হওয়ার মতো এরকম কোনো পার্টস বা কোনো ম্যাটেরিয়াল ওটার ভিতরে থাকে না। থাকে না, অতিরিক্ত হিটিং এর কারণে হচ্ছে, কিন্তু হার্ডওয়্যার সিকিউরিটি পার্ট এখন হার্ডওয়্যার ফোনের ভিতরে এরকম কোনো হার্ডওয়্যার থাকে না যেটা ব্লাস্ট হয়ে কোনো মানুষের ক্ষতি হতে পারে। এরকম ওভার হিটিং এর কারণে কেমিক্যাল ইয়া তো এগুলো আসলে যারা হার্ডওয়্যার সিকিউরিটি নিয়ে কাজ করে বলতে পারবে, কারণ ভিতর তো ঘুরে ফিরে যেমন আমরা ফোনের ভিতরে যে চিপসেট গুলি ফেব্রিকেশন করা না ব্যাটারি ঠিক আছে, ঠিক আছে ওদের ব্যাটারি থেকে যত কিছু ফেব্রিকেশন করা থাকে, এই ফেব্রিকেশন না ওই ফেব্রিকেশন ওখানে কোনো ক্ষতি ওই কিছু থাকে না, ফেব্রিকেশন থেকে যদি কোনো ক্ষতি হয় সর্বোচ্চ গেলে দেখা গেছে যে ফোনটা গলে যেতে পারে ওইটা বা এর থেকে বেশি কিছু না। কিন্তু ওদের এগুলি আসলে ওদেরকে ইয়ে করা এখন উচিত। ব্যাটারি আমরা যে লিথিয়াম আয়ন ব্যাটারি যেগুলা এগুলো লিমিটেশন আছে অনেক, এগুলো আপনার চার্জ করতে সময় লাগে, আবার বেশি চার্জ রাখা যায় না, কিছু লিমিটেশন আছে। কারণ ওরা তো লিথিয়াম আয়ন মনে হয় না, এগুলা অন্য কিছু, এখন অন্য ব্যাটারি চার্জিং এর সময় সমস্যা হচ্ছে। আবার এই সমস্যার কারণে আবার শুনলাম কি কিছু বিমানবন্দরে নাকি ইয়া করছে যে এগুলো নিয়ে উঠতে পারবে না। এইগুলো আসলে হার্ডওয়্যার সিকিউরিটি নিয়ে যারা ডিপলি কাজ করে বলতে পারবে এক্স্যাক্টলি। আর বাংলাদেশের মাঝে মধ্যে শুনি এগুলো আদৌ কি সত্যি কাহিনী নাকি ফাও, না অন্য কোনো কারণে বার্স্ট হয়ে বলতেছে কি চার্জের সময় বার্স্ট হচ্ছে এরকম কিছু, সেটাও কি না, বাংলাদেশে তো ওই যে একটা যে ঘটনা ঘটছিল ওই যে আইডিবির সামনে, হ্যাঁ যে একটা মেয়ে ফোন রিসিভ করছে সাথে সাথে ব্লাস্ট হয়ে গেছে। ঘরে নাই হ্যাঁ, ওটা তো মারাই গেছে। তো ওই যে এখন এগুলো আসলে আদৌ কি জন্য হচ্ছে? ওইটা উনি নিজেই আগের থেকে ওই মেয়েকে মার্ডার করার জন্য সে নিজে আগের থেকে ওইটার ভিতরে সবকিছু প্ল্যানিং করে ঠিক করছে। অ্যাক্টিভ অ্যাটাকার, হ্যাঁ, উনি ফোন দিবে, ও রিসিভ করবে। উনি আইডিবির ভিতরে বসেছিল, ওই মেয়ে বের হয়েছে আইডিবি। ও তাহলে এটা ওই ফোনের কাহিনী না, এটা ইন্টেনশনাল কোনো কাহিনী, ওইটা পসিবল, ওইটা অ্যাক্সিডেন্ট না। কিন্তু এই ফোনের মাধ্যমে মানুষ একদম ব্লাস্ট হয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, এটা এরকম এগুলো ইয়া না। যেমন ইউএসএ তে টেসলা কার আনছে, ঠিক আছে শুনছেন নাম ইউএসএ টেসলা কোম্পানির নাম শুনছেন আপনারা? ইউএসএ টেসলা কার, এটা অটো ড্রাইভিং করে দিবে, এরকম কিছু আছে কাহিনী। ওগুলো তো দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে। এগুলো আপনার দেখা যায় যে এখানে আপনি কোডিং দিবেন, মানে মেশিনকে আপনি ইন্টেলিজেন্ট বানাইতে যাবেন, একটু ঝামেলা হবে, কিছু হয় সিকিউরিটি ব্রেক হবে, নতুবা আপনার কোডে বাগ থাকবে, সমস্যা হবে, এগুলো থাকবে, ঠিক আছে। এগুলো আছে দেখেই তো ইঞ্জিনিয়ারিং যারা পড়তেছে তারা ঠিক আছে, ঠিক আছে। তা না হলে মেইনটেনেন্স থাকতো না আর ইঞ্জিনিয়ারদের চাকরি হতো না। বাংলাদেশেও তো আপনার যারা আপনার এই যে সফটওয়্যার ফার্মগুলো টেস্ট ইঞ্জিনিয়ার নেয়, অনেকে আবার কোয়ালিটি এস্যুরে এরকম কি জানি এগুলো নেয়, সফটওয়্যার কোয়ালিটি হ্যাঁ কিউসি, হ্যাঁ কোয়ালিটি কন্ট্রোলার, গুড কিউসি, এগুলো নেয়। এগুলো নিয়ে এদের কাজই হচ্ছে এইসব কাজ করা, যে প্রবলেম আছে কিনা বিভিন্ন উপায়ে কাজ করা, ঠিক আছে। তাহলে আপনারা ক্লিয়ার তো অ্যাক্টিভ আর প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ কাজ করবে কি, খালি করবেই না, সে তার ধারণা থাকবে হচ্ছে ক্ষতি করা। এবং ধরেন এই যেমন এখানে বলছি কি করলো, একটা করাপ্টেড ডাটা বা ইনসার্টিং একটা ডাটা বা মডিফাই ডাটা, সে ডাটাটা মডিফাই করে দিল, ঠিক আছে। কথাটা এই কাছে ক্লিয়ার, এগুলো
সিম্পল জিনিস আলোচনা করলাম, কঠিন কিছু আলোচনা করি। এখন দেখেন আপনার ডিস্ট্রিবিউটেডের যদি আপনি ডিজাইন করতে যান, ডিস্ট্রিবিউটেডে আপনার অনেক কাহিনী আছে। ডিস্ট্রিবিউটেড আপনার শুধু সিকিউরিটি করলে হবে না। ডিস্ট্রিবিউটেডে আমরা এমনি নর্মাল ডাটাবেসের কথা বললাম এতক্ষণ। এখন যদি আমি বড় ডাটাবেস নিয়ে কাজ করতে যাই, তখন আমার শুধু সিকিউরিটি, ডাটা সিকিউরিটি হিসাব করলে হবে না, আমার ডাটার অডিটিংটা মাথায় রাখতে হবে, কমিউনিকেশন সিকিউরিটিটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে কথাটা? এই জিনিসটা আমরা এখানে আলোচনা করছি। কমিউনিকেশন সিকিউরিটি, কমিউনিকেশন সিকিউরিটির জন্য আমরা যখন ভিপিএন ইউজ করছি, ব্যাংক এই কাজটাই করে আসলে। বুঝছেন? ব্যাংক ইউজ করে। আবার দেখেন আপনারা অনলাইনে যে ব্যাংকের বিভিন্ন টাকা পয়সা দেখা এগুলো দেখা যায় আপনার কি যে সিকিউর সকেট লেয়ার প্রোটোকল এগুলো ব্যবহার করে। বুঝছেন? অনেক সময় আপনার বলবে, যেমন ইমেল অ্যাড্রেসে আপনারা এগুলো দেখেন না, দেখেন ইমেল অ্যাড্রেসে এগুলো ইমেলও কিন্তু আসে যে, আচ্ছা দেখাচ্ছি আপনাদের, কিছু ইমেল অ্যাড্রেস চাপলে দেখা যায় বলে কি এটা কি টিএলএসপি, অথবা বলে দেয় যে এটা এনক্রিপশন করবে না, সেগুলো থাকে। আর ভিপিএন নাম তো শুনছেন আপনারা, এগুলো আমরা ভিপিএন কি জিনিস আমরা ডাটা কমিউনিকেশন করবো। ঠিক আছে? ভিপিএন, তাহলে আমরা কমিউনিকেশন সিকিউরিটির মেইন কাজ হচ্ছে কি ভিপিএন করা। ভিপিএন করলে ভিপিএনের মধ্যে কিন্তু এনক্রিপশন হয়, ডাটাটা এক জায়গায় এক জায়গায় এনক্রিপশন হয়েই যায়। ঠিক আছে কথাটা? এই যে আপনারা পড়লেই বুঝবেন এখানে ডিস্ট্রিবিউটেড ডাটা, এ লট অফ ডাটা কমিউনিকেশন টেক প্লেস ওয়েন টু কি ডাইভার্সিফাইড লোকেশন অফ ডাটা, মানে বিভিন্ন ডাইভার্সিটি তো মানে বুঝি বৈচিত্র্যময়, যেটা ডিভি লটারি বলছি না আমরা, মনে আছে? ডাইভার্সিটি বিষয় না ছিল এটা? ডাইভার্সিটি মানে কি বৈচিত্র্যময়। তাহলে ডাটা কমিউনিকেশন অনেক জায়গায় হবে কি বিভিন্ন লোকেশনে, তারপরে ইউজার বিভিন্ন থাকবে বিভিন্ন জায়গায়। ঠিক আছে? So it demands secure communication between users and database and between different database environment. তার মানে আপনার যে এত বিশাল বা পুরো বাংলাদেশের কথা খেয়াল করি, যে বিশাল একটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংক যে ডাটা কমিউনিকেশনটা, ঠিক আছে? আবার তাদের হেড অফ, একটা ব্যাংকের হেড অফিসে আছে মেইন সার্ভারটা আছে, আবার এটা ব্যাকআপ আছে অন্য কোথাও। ঠিক আছে? তাইলে সিকিউরিটি এখানের মধ্যে আমার ডাটা করাপ্ট হতে পারবে না, এবং ডাটা কি হতে হবে, ডাটা কমিউনিকেশন চ্যানেল শুড বি প্রোটেক্টেড এগেইনস্ট বোথ প্যাসিভ এন্ড অ্যাক্টিভ। কারণ ওখানে আপনার অ্যাক্টিভ তো বহুত ক্ষতি হয়ে দাঁড়াবে, প্যাসিভও ক্ষতি হয়ে দাঁড়াবে। প্যাসিভ যদি কেউ যদি কোনো অ্যাকাউন্টের আন্ডারে কয় টাকা আছে কি আসে বিষয়ে জানে, ক্লিয়ার এগুলো? এবার ডাটা সিকিউরিটির মধ্যে আছে হচ্ছে অথেন্টিকেশন, অথরাইজেশন, ডাটা এনক্রিপশন করা, ভ্যালিড ইনপুট দেওয়াটা, এগুলো নেই। ডাটা অডিটিং বলা লাগবে, আর মুখে তো বলছি ডাটা অডিটিং, তাহলে এখান থেকে একটু পড়লে আপনারা ক্লিয়ার হতে পারবেন। ঠিক আছে? আবার এখন আপনি যদি অতিরিক্ত সিকিউরিটি নিয়ে চিন্তা করেন বেশি, তাহলে আপনারা বলছে কি দিস লগ ইজ আইডিয়ালি স্টোরড ইন এ সেপারেট সার্ভার। তারপর অন্য সার্ভারে আপনি সেপারেট করে রাখবেন লগ ফাইলটা, কারণ দেখা যাবে অ্যাটাকার কি করলো, লগ ফাইলে ঢুকে লগগুলো ডিলিট করে দিতে পারে। ঠিক আছে? এই জিনিসটা লেখা আছে এখানে, ক্লিয়ার আপনাদের? এই হলো আমাদের ডাটাবেস সিকিউরিটি। ঠিক আছে? আমরা শুধু ডাটাবেস সিকিউরিটি প্রথম দিকে আমি বলছি কি ডাটাবেস সিকিউরিটি কি ইনফরমেশন সিকিউরিটি, ডাটাবেস সিকিউরিটির একটা পার্ট। যেহেতু ডাটার মধ্যে আমার ইনফরমেশন সিকিউরিটি ইনফরমেশন থাকবে, ডাটা থাকবে। আবার ডাটাবেস সিকিউরিটি আমরা হার্ডওয়্যার সিকিউরিটি একটু করে বলছি, তাই না? হার্ডওয়্যার সিকিউরিটি, আবার ডাটা অডিটিং থাকবে, কমিউনিকেশন সিকিউরিটি থাকবে, সবগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু সব কিন্তু ডাটাবেস সিকিউরিটির মধ্যে অংশ। এগুলো কিন্তু আমরা কম্পিউটার সিকিউরিটিতে অনেক কিছু করিনি, তাই না? করছি? কম্পিউটার সিকিউরিটিতে আমাদের হার্ডওয়্যার কম্পিউটার সিকিউরিটি, ইনফরমেশন সিকিউরিটি, ডাটা সিকিউরিটি এক না জিনিস না, বলছেন। হ্যাঁ গুড, মনে রাখছেন, থ্যাঙ্কস। ক্লিয়ার এগুলা? আপনাদের কাজ হচ্ছে ফিউচারে কি কি ধরনের রিস্ক আছে, কি আসলে বিষয়গুলো জানবেন, এগুলো কিভাবে সলভ করা যায়, এগুলো